অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই আপলোড করেছি। কদিন ধরে খুব সর্দি কাশিতে ভুগছি। গলার অবস্থা ভালো না। তারপরেও আমি ভাবলাম শেষ পর্বের জন্য বোধহয় আমার শ্রোতারা খুবই অপেক্ষায় আছে। তাই গলার অবস্থা যেমনই হোক শেষ পর্বটা শুরু করা যাক। শুরু করছি তাহলে দায়বন্ধন উপন্যাসটির শেষ পর্ব। পরদিন সকালে পত্রলেখার অন্য চেহারা। ক্যাটারিং এর ব্যাপারে নিজের খোঁজ খবর তদারকি করছেন সকাল থেকেই। মিস্টার দের সঙ্গে কাজের কথা বলে ওদিকে আসতেই জয়দীপকে দেখতে পেলেন। গুড মর্নিং। আজ থেকে জয়েন করছেন তো? মাথা নাড়ল জয়দীপ। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি ঠিক করেছি আজই কলকাতায় ফিরে যাব। আপনার কথা আমার চিরকাল মনে থাকবে। আপনি মনে রাখলে আমার তো কোনো লাভ হবে না। আমার একজন বিশ্বাসী লোক দরকার। ভেবেছিলাম আপনি কাজটা নেবেন। বেশ, যান, জোর করব না। মিস্টার মুখার্জি যখন দিল্লিতে ফিরে এসেছেন তখন যে কোনো মুহূর্তে বাড়িতে এসে যাবেন। আপনার ব্যবসার সমস্যা কিছুটা মিটে যাবে। বাঙালির হলো এই বদরোগ, নিজে করবে না আবার অন্যকে উপদেশ দেবে। তা যাবেন যে, আপনার টিকিট হয়ে গিয়েছে? ও ম্যানেজ করে নেব। আপনার ট্রেন ভাড়া আমার দেয়া উচিত। আমার কথায় আপনি এসেছিলেন। না, আপনি আমাকে অনেক দিয়েছেন। ঠিক আছে, আমাকে এখনই ব্যাংকে ছুটতে হবে। সেখান থেকে কয়েকটা অফিসে ঢু মেরে বাড়ি ফিরে আবার বিকেলবেলায় ডাক্তারের কাছে যেতে হবে স্বাতীকে নিয়ে। আচ্ছা। ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে গেল পত্রলেখা। হঠাৎ জয়দীপের মনে হলো ভদ্রমহিলাকে সে কিছুই বুঝতে পারেনি। যখনই যা ভেবেছে উনি পর মুহূর্তেই তার উল্টোটা করেছেন। বেরোবার সময় একটু সংকোচ ছিল। পত্রলেখা বাড়িতে ছিলেন না। সোজা ট্রাভেল এজেন্সিতে পৌঁছে টিকিটগুলো নিল সে দাম মিটিয়ে। তারপর অটো ধরে চলে এলো স্টেশনে। ক্রমশ সে বেশ নার্ভাস হয়ে পড়ছিল। স্বাতীলেখা নাবালিকা নয়, তার সঙ্গে প্রেম করে পালিয়েও যাচ্ছে না। কিন্তু যার আজ দিদির সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার কথা, সে যদি কাউকে না বলে কলকাতায় চলে যায় তাহলে এক ধরনের অপরাধ করে ফেলে বৈকি। জয়দীপের মনে হলো স্বাতীলেখা যদি না আসে তাহলে সে খুশি হবে। ক্রমশ ট্রেন ছাড়ার সময় এগিয়ে আসছিল। 15 মিনিট যখন 5-এ পৌঁছালো তখন স্বাতীলেখাকে দেখতে পেল। একটা হাত ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকছে, এক মুখ উদ্বেগ নিয়ে। জয়দীপকে দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। জয়দীপ বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠুন, আর দেরি নেই। পাশাপাশি আসনে বসা মাত্র ট্রেন চলতে শুরু করলো। স্বাতীলেখা চোখ বন্ধ করলো হেলান দিয়ে। বাঁচলাম। চারধারে টিকিটের জন্য হাহাকার, অথচ রাজধানী এক্সপ্রেসে ভিড় নেই বললেই চলে। এটা কি করে সম্ভব রেল কোম্পানি জানেন। জয়দীপরা যেখানে বসেছিল সেখানে একজন মারোয়াড়ি ভদ্রলোক ছাড়া চতুর্থ ব্যক্তি নেই। অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি। ইতিমধ্যে সন্ধে নেমে গিয়েছে। শেষ পর্যন্ত জয়দীপ না জিজ্ঞাসা করে পারল না। আপনি কোনো খবর না রেখেই চলে এসেছেন? না। ভালো করেছেন। আমি খারাপ করি এ কথা আপনাকে কে বলল? আপনি বড্ড বাঁকা বাঁকা কথা বলেন। সেটাও আপনার আগে আমাকে কেউ বলেনি। ডিনারের পর স্বাতীলেখা একটু সহজ হলো। আচমকা হাসল সে। তাহলে আর লাখ টাকার স্বপ্ন দেখছেন না, নাকি আমার জন্য সেটা ফসকে গেল? আপনার জন্য কিছুটা তো বটেই। কিরকম? বারংবার বুঝিয়েছেন আমি অপদার্থ, আমার দ্বারা হবে না। মোটেও ও কথা আমি বলিনি। তাছাড়া আপনার কথাই ঠিক, অমিতাভবাবুকে খুঁজে বের করা অসম্ভব ব্যাপার। হঠাৎ ভালো ছেলের মতো মেনে নিচ্ছেন? যে নিজে হারিয়ে গেছে তাকে পাওয়া কি সহজ ব্যাপার? নিজে হারিয়েছে বুঝলেন কি করে? কেউ ওকে খুন করেনি, তাই উনি দিব্যি বেঁচে আছেন। কোনো প্রমাণ পেয়েছেন নাকি কল্পনা করে নিয়েছেন? জয়দীপ তাকালো স্বাতীলেখার দিকে। যেদিন ওখানে ওর নিখোঁজ হওয়ার কথা জানা গেল তার পরের দিন উনি কলকাতায় গিয়ে আপনার সঙ্গে দেখা করেননি?
হঠাৎ শাঁখের মতো সাদা হয়ে গেল স্বাতিলেখা। উত্তরটা দিন। আপনি জানলেন কি করে? ওই কাকতালীয় ভাবেই জেনেছি, কিন্তু আর কেউ এই ঘটনার কথা জানে না। জয়দীপ হাসল। অবশ্য আপনি অস্বীকার করলে আমি কোনো প্রমাণ দিতে পারবো না। হ্যাঁ, গিয়েছিল। জয়দীপ নিজেই চমকে গেল। স্বাতিলেখা যে এত সহজে স্বীকার করবে তা সে কল্পনাও করেনি। সে জিজ্ঞাসা করল, কথাটা আপনার দিদি জানেন? নীরবে মাথা নাড়ল স্বাতিলেখা। না। আপনি বলেননি কেন? বলা সম্ভব ছিল না, তাই। কলকাতায় কতদিন ছিলেন উনি? স্বাতিলেখা সোজা হলো। দেখুন, আপনি তো আর দিদির হয়ে জামাইবাবুকে খুঁজে বের করার কাজে নেই, তাই এ ব্যাপারে আর মাথা ঘামাচ্ছেন কেন? থিতিয়ে গেল জয়দীপ। সত্যিই তো। সে আর কথা বাড়ালো না, এবং আশ্চর্য, আর কোনো কথাও ওরা খুঁজে পেল না। যেন হাওড়া স্টেশন যত তাড়াতাড়ি চলে আসে তত ভালো, এমন একটা আবহাওয়া তৈরি হয়ে গেল। অথচ ঘুম আসছিল না জয়দীপের। মধ্যরাতে যখন কামরায় সবাই গভীর ঘুমে অচেতন, সে দরজা খুলে টয়লেটের সামনে এক চিলতে জায়গায় গিয়ে দাঁড়ালো। শীতাতপ নিয়ন্ত্রিত নয় বলে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাওয়া যায়। প্রচণ্ড জোরে ট্রেন ছুটছে। পায়ের তলায় কামরার মেঝে ভয়ঙ্করভাবে দুলছে। এছাড়া পৃথিবীর কোথাও কোনো প্রাণের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। সিগারেট ধরালো জয়দীপ। তার মনে হচ্ছিল অনেক ভালো মানুষই হয়েছে। সে যা ছিল তাই থাকাই ভালো। এইভাবে এদের সঙ্গে জড়িয়ে পড়া একদম ঠিক হয়নি। এখন যখন কলকাতায় ফিরে যাচ্ছে তখন মুক্ত হবার সুযোগ চলে এসেছে। কয়েকদিন আগেও যা ভাবতে পারত না সে, কি দ্রুত সেই সব অভিজ্ঞতা হয়ে গেল। স্বাতিলেখার শরীরে সন্তান এসেছে। সন্তান কতদিন শরীরে থাকার পর পার্থক্য বোঝা যায় তা জয়দীপ জানে না। স্বাতিলেখা নিজে কি বুঝতে পারছে? মনে পড়ল দিল্লিতে যাওয়ার পথে স্বাতিলেখা জেদ ধরেছিল ওই সন্তানকে জন্ম দেবে, কুমারী মা হবে। হঠাৎ মনে হলো ওই জেদ ঠিক ছিল। যে ঘটনার ফলে সন্তান ওর শরীরে এসেছে সেই ঘটনাটিকে উপভোগ করার সময় ওর মনে পাপ বোধ ছিল না। থাকলে উপভোগ করতো না, তাহলে সেই ঘটনার পরিণতিকে নির্মূল করার কোনো মানে নেই। অবশ্য যদি ওকে ভুল বুঝিয়ে অজয় ভার্মার সুযোগ নিয়ে থাকে তাহলে অন্য কথা। এখন সমাজ সংসারের কথা ভেবে নিজেকে লুকিয়ে নেওয়ার কি মানে আছে? জয়দীপের মনে হলো হয়তো এই কারণেই স্বাতিলেখা ওর দিদির দিল্লির ডাক্তারের কাছে গেল না। তারপরে মনে হলো পত্রলেখা বলেছেন অজয় ভার্মার রক্ত যার শরীরে, সেই শিশুর ভবিষ্যৎ কখনোই সুস্থির হতে পারে না। জেনে শুনে আরেকজন ক্রিমিনালকে পৃথিবীতে নিয়ে আসা কতখানি যুক্তিযুক্ত? তার নিজের বোন হলে সে কি পরামর্শ দিত? এই সময় সিগারেট খাচ্ছেন? জয়দীপ দেখল ট্রেনের গতির সঙ্গে তাল রাখতে হিমশিম খাচ্ছে স্বাতিলেখা। তবু দরজা থেকে বেরিয়ে দেয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। জয়দীপ জবাব দিল না, অন্যদিকে তাকালো। আপনার কি হয়েছে? কিছু না। আমার সঙ্গ খুব খারাপ লাগছে? না, চলুন ভেতরে যাই। আধ খাওয়া সিগারেট নিভিয়ে ফেলল জয়দীপ। স্বাতিলেখা আর কথা বাড়ালো না, ধীরে ধীরে ভেতরে চলে গেল। হঠাৎ মন খারাপ হয়ে গেল জয়দীপের। মেয়েটাকে সে বুঝতে পারছে না। হ্যাঁ, আর 5টা কুমারী মেয়ের মতন ও স্বাভাবিক নয়। ওর শরীরে আরেকজনের অস্তিত্ব ক্রমশ প্রকাশ পাবে, যাকে ও মেনে নিতে পারছে না এখন। একটা টিউমার শরীরে আবিষ্কৃত হলে যে দুশ্চিন্তা তৈরি হয়, এ নিশ্চয়ই তার চেয়েও বেশি। টিউমারের কথা 5জনকে বলা যায়, এটা যায় না। আজ বিকেল থেকে কামরায় যেসব যাত্রী যাতায়াত করেছে তাদের দৃষ্টি স্বাতিলেখার উপর পড়েছে। আর সেই দৃষ্টিতে রূপমুগ্ধতা যেমন ছিল, তেমনি কামনাও প্রকাশ পেয়েছিল কয়েকজনের চোখে। অথচ ওরা কেউ জানে না স্বাতিলেখার ভেতরের শরীরের কথা। জানলে মুগ্ধতা নিশ্চয়ই উধাও হয়ে যেত। তাই বা বলা যায় কি করে? খবরের কাগজে গর্ভবতী মহিলাকে ধর্ষণের কাহিনী তো প্রায়ই ছাপা হয়, কিন্তু সেসব নেকড়ে মানুষের কাজ। স্বাভাবিক মানুষ নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে। জয়দীপ ফিরে এলো। মারোয়ারি ভদ্রলোক নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। স্বাতিলেখা বসে আছে জানালায় হেলান দিয়ে, দুটো পা সিটের উপর তোলা। একটু তফাতে বসলো জয়দীপ। ঘুম আসছে না? আমার না আসার কারণ আছে, আপনার কি হলো বুঝতে পারছি না।
কিছুই হয়নি। ভয় পাবেন না, শুধু হাওড়া স্টেশনে পৌঁছানো পর্যন্ত। তারপর আপনাকে কোনো দায় বইতে হবে না। সাথীলেখা চাপা গলায় কথা বলে চোখ বন্ধ করল। দায় বলে কিছু বহন করছি এরকম একবারও ভাবিনি। মুশকিল হলো আপনি নিজের চারপাশে এমন কুয়াশা ছড়িয়ে রেখেছেন যে আপনাকে আমি ঠিক বুঝতেই পারছি না। সাথীলেখা তাকালো। মুহূর্তেই জল এসে গেল চোখের দুটো কোণায়। চট করে মুখ ফিরিয়ে নিল সে। হাওড়ায় পৌঁছেছিল ঠিক সময়ে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সাথীলেখা জিজ্ঞাসা করল, আপনি এখন কোন দিকে যাবেন? এখন ভর দুপুর, ছুটির দিন নয়। সুনীলদার অফিসে পুরো দমে কাজ চলছে। এ সময় ওখানে যাওয়ার মানে হয় না। অথচ স্নান ইত্যাদি সারা দরকার। রবিবাবুর প্রেসে গেলে স্নান করা যাবে বটে, কিন্তু জয়দীপ বলল, আর্মহার্স্ট স্ট্রিটে ওখানকার এক প্রেসে আমি কাজ করতাম। সে কি, স্নান টান করবেন না, ফ্রেশ হবেন না? সেটা রাত 10টার আগে সম্ভব নয়। তাহলে এখন আমাদের বাড়িতে চলুন, ওখান থেকে না হয় প্রেসে চলে যাবেন। না না, আমার কোনো অসুবিধা হবে না। ওরা ট্যাক্সির লাইনে দাঁড়িয়েছিল। সাথীলেখা বলল, অসুবিধে আমাদের হলে নিশ্চয়ই আপনাকে বলতাম না। অবশ্য আপনি যদি আর যোগাযোগ না রাখতে চান তাহলে আলাদা কথা। দেখুন, কাউকে বিব্রত করতে আমার ইচ্ছে করে না। বেশ, আমাকে নামিয়ে দিয়ে না হয় চলে যাবেন। গেটওয়ালা পুরনো বাড়িটির শরীর জানান দিচ্ছে এখানে অভিজাত পরিবার বসবাস করে। নিশ্চয়ই অর্থের প্রাচুর্য ছিল। এখন কতটা তা এরাই জানেন। দারোয়ান গোছের লোক গেট খুলে নমস্কার করলে ট্যাক্সি গাড়ি বারান্দার নিচে দাঁড়ালো। সত্যি নামবেন না? আর না বলতে পারল না জয়দীপ। তার মনে হলো সংকোচ করে লাভ নেই। এখন পরিষ্কার হলে সে তৃপ্তি পাবে। সাথীলেখা খুশি হলো। বাড়িটি দোতলা। ঘরগুলো বড় বড়, সিলিং উঁচুতে, সুন্দর সাজানো। বাইরের ঘরে তাকে বসিয়ে ভেতরে চলে গেল সাথীলেখা। হঠাৎ মেয়েটি একদম পাল্টে গিয়েছে। এই কদিন যেরকম গোমরা মুখে ছিল তা একদম উধাও। মিনিট 5 বাদে একজন পরিচারিকা ট্রেতে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে এলো। ওর পেছন পেছন সাথীলেখা এলো তার মাকে সঙ্গে নিয়ে। এই 5 মিনিটেই পোশাক পাল্টে ফেলেছে সে। এই হলো আমার মা। উঠে দাঁড়িয়ে নমস্কার করলো জয়দীপ। আমি জয়দীপ। ভদ্রমহিলা মাথা নাড়লেন। 50-এর ওপর বয়স। মাথার চুল পাকেনি। চওড়া পাড় শাড়িতে রঙের আধিক্য নেই। বললেন, সংকোচ করার কিছু নেই। আপনি ওকে দিল্লি থেকে নিয়ে এসেছেন। এখানে স্নান খাওয়া করে গেলে আমাদের ভালো লাগবে। খাওয়ার দরকার নেই, আপনি যখন বলছেন। বেশ, আপনার যাতে সুবিধে হয় তাই করবেন। ভদ্রমহিলা চলে গেলেন। জয়দীপের মনে হলো ইনি যথেষ্ট মার্জিত, কিন্তু উচ্ছ্বাস খুবই কম। সাথীলেখা উল্টো দিকে বসল। এবার সহজ হয়েছেন তো? নিন, চা খেয়ে স্নান করে ফেলুন। কিন্তু আপনি তো সঙ্গে কিছুই আনেননি। আপনার অন্য জামা প্যান্ট? ওগুলো আপনার দিদি কিনে দিয়েছিলেন। ও, নিচের তলাতেই সব ব্যবস্থা রয়েছে। মিনিট 20-র মধ্যে তৈরি হয়ে নিল জয়দীপ। এখন বেশ আরাম লাগছে। বাইরের ঘরে এসে দেখলো সাথীলেখা তেমনি বসে আছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমাকে তো তাড়া দিলেন, এখন নিজে বসে আছেন? আমার হাতে তো অফুরন্ত সময়। নিন। একটা কাগজ এগিয়ে দিল সাথীলেখা। জয়দীপ দেখলো তাতে টেলিফোন নাম্বার লেখা। আমার তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আর্মহার্স্ট স্ট্রিটের প্রেসে কাউকে যেতে বলা যায় না। তবে রোজ সন্ধ্যের পর কলেজ স্ট্রিটের কফি হাউসে আড্ডা মারতে যাই। আমি যাদবপুরের বাইরে একদম চিনি না। জয়দীপ তাকালো। সাথীলেখা চোখ সরিয়ে নিল। জয়দীপ বলল, আপনি আর দেরি করবেন না কিন্তু। কিসের দেরি? আপনার দিদি যে জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। জয়দীপ মাথা নামালো। অবশ্য এসব ব্যাপার আপনার ভাবার কথা আমার বলা ঠিক নয়। ঠিক নয় কেন? আপনার সিদ্ধান্তটা তো আমার জানা নেই। আমি বুঝতে পারছি না কি করব। কেন? কোথায় যাব বুঝতে পারছি না। আমাদের হাউস ফিজিশিয়ানকে তো বলা যাবে না। তাহলে দিদির কথা শুনলেন না কেন? সেটা শোনা সম্ভব ছিল না। প্লিজ জিজ্ঞাসা করবেন না।
আচ্ছা, আমি এলাম। বাইরে বেরিয়ে এলো জয়দীপ। ওর খুব মন খারাপ লাগছিল। যত দিন যাবে তত বিপদ বেড়ে যাবে সাথীলেখার। কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য ও দিদির সাহায্য নিতে পারলো না? ওখানে অ্যাবর্শন করলে কেউ টেরই পেত না। ভালো ব্যবস্থায় হতে পারত। প্রেসে ঢোকা মাত্র রবিবাবু হা হা করে ছুটে এলেন। কি মশাই, না বলে কয়ে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? সুনীলবাবু তো খুব দুশ্চিন্তায় আছেন। ব্যাপারটা কি বলুন তো? কিছু না, হঠাৎই একটা কাজে খবর পেয়ে কলকাতার বাইরে যেতে হয়েছিল। সুনীলবাবু আপনার উপর খুব অসন্তুষ্ট হয়েছে। উনি আপনার জন্য একটা মেসের ব্যবস্থা করে রেখেছিলেন, সেটাও বোধহয় হাতছাড়া হয়ে গেছে। মেস? হ্যাঁ, ওর অফিসে আর থাকা হবে না। বাড়িওয়ালা ওয়ার্নিং দিয়েছে। ওই তো আপনার বিছানাপত্র সুটকেস উনি এখানে রেখে গেছেন। সে কি? আর সে কি বললে চলবে? এদিকে আপনার নাম করে কবিতার বই প্রুফ দেখার জন্য টাকা সামন্তবাবুর কাছ থেকে নিয়েছিলাম, সেটা নাকি আপনি দাতব্য করে গেছেন। এদিকে সামন্তবাবু খুব খোঁজ করছিলেন আপনার। কি যে করলেন! এই সময় সুনীলদা এলেন প্রেসে। জয়দীপকে দেখে বললেন, কি হে, কি ব্যাপার? একই কথা বলল জয়দীপ। সুনীলদা বললেন, যতই হোক, তোমার উচিত ছিল একটা টেলিফোন করে আমাকে বলে যাওয়া। তুমি এতটা দায়িত্বহীন তা আমি ভাবতেও পারিনি। আমি খুবই দুঃখিত সুনীলদা। তা এখন কি করবে ভেবেছ? আমি কিছুই ভাবতে পারছি না। সুনীলদা বললেন, রবিবাবু, ওর বিছানাপত্র সুটকেস আমার গাড়িতে তুলে দিন তো। জয়দীপ বলতে চাইল, আপনি আবার? তাকে থামিয়ে দিলেন সুনীলদা। আর কথা বাড়িও না। সন্ধ্যের পর রবিবাবু তোমাকে ওর প্রেসে থাকতে দেবেন না। পকেটে কত টাকা আছে? আছে। কত আছে, 1000 খানেক হবে? হ্যাঁ। বাহ, তুমি দেখছি বড়লোক হয়ে ফিরে এসেছ। সুনীলদা হেসে উঠলেন। কথাটা ভালো লাগলো না জয়দীপের, কিন্তু সুনীলদার মুখের উপর সেটা বলতে বাধল তার। ভদ্রলোক এত উপকার করেছেন। মিনিট তিনেকের মধ্যে সূর্যসেন স্ট্রিটের একটা বাড়ির সামনে গাড়ি পৌঁছে গেল। সুনীলদা বললেন, এসো দেখি তোমার কপাল কিরকম। পুরনো ইটের করা বাড়ি, দরজা দিয়ে ভেতরে ঢুকতেই বিশাল চাতাল। চাতালের চারধারে বারান্দা। ডান দিকের একটা ঘরের দরজায় পিচ বোর্ডের উপর হাতে লেখা অফিস। সেখানে একজন খুব মোটা ভদ্রলোক খালি গায়ে বসে কিছু লিখে চলেছেন। সুনীলদা ডাকলেন, কি ব্যাপার শান্তিবাবু? ভদ্রলোক মুখ তুললেন, আরে আসুন আসুন, কিন্তু এত দেরি করে এলেন? ইনিই তার জন্য দায়ী। নিশ্চয়ই বলবেন ভর্তি হয়ে গেছে। প্রায় তাই। আজ সকাল অবধি দেখে সিঙ্গেল সিটটা একজনকে দিয়ে দিলাম। ইনি? হ্যাঁ। কি করা হয়? শান্তিবাবু জয়দীপকে জিজ্ঞাসা করলেন। জয়দীপ এতক্ষণে অনুমান করতে পেরেছে। রবিবাবু যে মেসের কথা বলেছিলেন সেখানেই নিয়ে এসেছে তাকে সুনীলবাবু। সে বলতে চাইল, আমি বেকার, কিন্তু তার আগেই সুনীলদা বললেন, এখন পর্যন্ত আমার পত্রিকায় আছে, 1 তারিখ থেকে বড় পত্রিকায় জয়েন করবে। ও বাবা, কাগজের লোক? মুশকিল হয়ে গেল। খারাপ লাগলেই কাগজে 2 কলম লিখে দেবেন, তখন আমি চোখে সর্ষের ফুল দেখব। হাসলেন শান্তিবাবু। আমার এখানে এক ভদ্রলোক আছে, রিটায়ার্ড ম্যান, 30 বছর ধরে আছেন। রেগে গেলেই আমার বিরুদ্ধে নালিশ জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপালকে চিঠি লেখেন। একবার পুলিশও এসে গিয়েছিল তার সূত্র ধরে। তা আপনি যখন এনেছেন তখন ভরসা করতে পারি। একটাই সিট খালি আছে, ডাবল বেডরুম। তাই হবে, সুনীলদা বললেন। মাসে 800 টাকা, দুবেলা খাওয়া, সকালের চা ফ্রি। 2 মাসের অ্যাডভান্স নেই। আপনার লোক যখন, তখন 1 মাসের দিলেই হবে। হ্যাঁ, খাওয়াটা বলে দিচ্ছি, সপ্তাহে 1 দিন মাছ আর 3 দিন ডিম, মাসে একবার মাংস। অন্যগুলো নিরামিষের উপর থাকতে হবে। তাই হবে। ঝট করে খাতায় গিয়ে দিলেন শান্তিবাবু। নামধাম লিখে ফেলুন। আর হ্যাঁ, সব ব্যাটা ছেলে এখানে। ঘরে মেয়েদের নিয়ে যাওয়া চলবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই হবে, লিখে দাও জয়দীপ। জিনিসপত্র নিয়ে ঘরে গিয়ে ওরা দেখলো এক ভদ্রলোক তক্তপোশের উপর শীতল পাটি বিছিয়ে শুয়ে আছেন দেয়ালের দিকে মুখ করে। কোনো বিছানাপত্র নেই। ভদ্রলোকের পরনে একটি লুঙ্গি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পাশের খাটটি খালি। শান্তিবাবু বললেন, এইটা আপনার খাট। ঠিক 7:30টায় ডিনার শুরু, 9:30টায় শেষ।
সকালে 8:30 থেকে 11:30 পর্যন্ত। এখানে সবাই অফিস গোয়ার্স। কোনো অসুবিধে হলে বলবেন আমাকে। সুনীলদা বললেন, নট ব্যাড। হ্যাঁ, কাল 10টায় প্রেসে যাবে। হয়তো কালই তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হতে পারে। ডিগ্রিগুলো সঙ্গে নিয়ে যেও। কোথায়? সুনীলদার নাম বলতে অবাক হয়ে গেল জয়দীপ। বাংলা ভাষার এত বড় কাগজে তার চাকরি হতে পারে সে কল্পনা করতে পারেনি। পরক্ষণেই মনে হলো ইন্টারভিউ দেওয়া মানে চাকরি পাওয়া নয়। অবশ্য এই ইন্টারভিউ সে দরখাস্ত করলে পেত কিনা সন্দেহ। সুনীলদার কাছে ঋণ আরো বাড়ল। ওরা চলে গেলে জিনিসপত্র গুছিয়ে রেখে জামা খুলে বিছানা পেতে শুয়ে পড়ল সে। 800 টাকা মাসে খরচ। সঙ্গে যা আছে তাতে প্রায় 3 মাস সে এখানে থাকতে পারবে। এর মধ্যে যদি চাকরি হয়ে যায় তাহলে তো কথাই নেই। যদি না হয় তাহলে অন্য চিন্তা করা যাবে। যে টাকাটা পাওয়ার কথা ছিল না তা দিয়ে অন্তত কিছুটা দিন আরাম করা যাক। সুনীলদা তার জন্য এত কিছু করলেন, কিন্তু একবারও বললেন না প্রুফ দেখার চাকরিটা তার আছে কিনা। জয়দীপের মনে হলো এই সামান্য টাকার জন্য তাকে কত চিন্তা করতে হচ্ছে, অথচ রতনরা কি সহজে এর চেয়ে অনেক গুণ টাকা খরচ করে। হয়তো ওদের কথাই ঠিক, জীবনযাপনের সংজ্ঞা ক্রমশ বদলে যাচ্ছে। ন্যায়, সততা এইসব শব্দগুলো ক্রমশ অভিধানেই খুঁজে পাওয়া যাবে। জীবন ওদের বর্জন করেছে। দিল্লিতে থাকলে পত্রলেখা তাকে চাকরি দিতেন। আপাত চোখে সেই চাকরিতে কোনো অন্যায় করতে হতো না, তবু সে মানতে পারেনি, কারণ পত্রলেখার চাল চলনে গোলমাল ঠেকেছিল। স্বাতী লেখাও তো চলে এলো। হঠাৎ স্বাতী লেখার জন্য খারাপ লাগা শুরু হলো। এ কথা খুবই স্বাভাবিক। ইউনিভার্সিটিতে পড়া একটি মেয়ে কি করে জানবে কোন ডাক্তারের কাছে যেতে হবে তাকে? কোনো মেয়ের পক্ষে কি বলা সম্ভব আমি প্রেগন্যান্ট, অ্যাবর্শন করাতে চাই? কাগজে একটি বিশেষ কোম্পানির বিজ্ঞাপন প্রায়ই চোখে পড়ে। রাস্তায় তাদের পোস্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলে আসুন, মুক্ত হয়ে হেঁটে ফিরে যান, কেউ টেরটি পাবে না। সেখানে গেলেই কেবল হয়? এ নিয়ে কখনো ভাবেনি সে, কিন্তু আজ মনে হলো ওরকম চটজলদি ব্যাপারে কিঞ্চিত অবহেলা মিশে থাকবেই। হয়তো সবার নয়, কেউ কেউ সেই অবহেলার শিকার হতে বাধ্য। অথচ কারো সঙ্গে এ বিষয়ে কথাও সে বলতে পারছে না। রজত বা অহনা জানতে চাইবে কারণটা কি। ওদের অবশ্য সব কথা খুলে বলা যায়। হঠাৎ খেয়াল হলো কিছুদিন আগে পার্ক সার্কাসের এক নার্সিং হোমে অহনার মা ভর্তি হয়েছিলেন। ইউটেরাসের টিউমার ধরা পড়ায় অপারেশন হয়েছিল তার। সে আর রজত গিয়েছিল দেখতে। ওখানে অনেক গাইনির নাম বোর্ডে দেখেছিল। অহনা বলেছিল ডক্টর সন্ধ্যা দত্ত নাকি খুব ভালো, পেশেন্টকে যত্ন করেন, অপারেশনের হাতও চমৎকার। আচ্ছা, স্বাতী লেখাকে সন্ধ্যা দত্তের ঠিকানা দিলে কেমন হয়? মা, মা গো, তোমার অবোধ ছেলেটাকে এবার কোলে তুলে নাও মা। আচমকা চিৎকার শুনে চমকে তাকালো জয়দীপ। পাশের খাটের ভদ্রলোক উঠে বসেছেন। দুহাত জড় করে কপালে ঠেকিয়ে কাউকে প্রণাম করলেন। তারপর গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। রুমমেট হিসেবে নতুন কেউ এসেছে তা যেন লক্ষ্যই করলেন না। এরকম লোকের সঙ্গে কথা না বলে থাকা ছাড়া কোনো উপায় নেই। ভদ্রলোক ফিরে এলেন সম্ভবত গা ধুয়ে। তারপর ট্রাঙ্ক খুলে পাজামা পাঞ্জাবি বের করে পরলেন। চুল আঁচড়ালেন সময় নিয়ে। চিরুনিতে আঙুল ঘষে ঘষে শব্দ করে ময়লা ফেলে বেরিয়ে গেলেন ঘর থেকে। একবার জয়দীপের দিকে তাকালেনও না। বিকেল হয়ে গেলে বের হলো জয়দীপ। কফি হাউসের দিকে যেতে যেতেই তার কেবল মনে হচ্ছিল ডক্টর সন্ধ্যা দত্তের কথা। টেলিফোন করে স্বাতী লেখার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করলে কিরকম হয়? একটা টেলিফোন বুথে গিয়ে গাইড চেয়ে নাম্বার বের করে ডায়াল করলো সে। বলুন, আমি ডক্টর দত্তের সঙ্গে কথা বলতে চাই। বলছি, আমি মানে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। আপনি চাইছেন? না মানে, নার্ভাস বোধ করলো জয়দীপ। কি হয়েছে? সম্ভবত কনসিভ করেছে। এ সময় বাচ্চা কিছুতেই কাম্য নয়, বুঝতেই পারছেন। পারছি। একটা ভালো জায়গায় ইউরিন টেস্ট করিয়ে নিয়ে আসবেন। কাল সকাল 8টায় আমি সামান্য ফাঁকা আছি। অবশ্য কালকের মধ্যে রিপোর্ট পাবেন না। ঠিক আছে, আসুন তো। আপনার বাড়িতে? না, নার্সিং হোমে। হ্যাঁ, পেশেন্টের সঙ্গে রেসপন্সিবল কেউ যেন আসেন।
টেলিফোনে ভদ্রমহিলাকে বেশ ভালো লাগলো। দ্বিতীয়বার ডায়াল করলো সে। ওপাশে রিং হচ্ছে। যেন অনন্তকাল ধরে মহাকালের ঘণ্টা বেজে চলেছে। শেষ পর্যন্ত ওটা থেকে স্বাতী লেখার নিচু গলা শোনা গেল। হ্যালো, আমি জয়দীপ। সঙ্গে সঙ্গে গলা পাল্টে গেল। আমি তাই ভাবছিলাম, আপনি কোথায়? এখন রাস্তায়, তবে এর মধ্যে আমার কপাল খুলেছে। একটি মেসে থাকার জায়গা পেয়েছি, সূর্য সেন স্ট্রিটে। কিছুদিন নিশ্চিন্ত। শুনুন, যে জন্য ফোন করছি, ডক্টর সন্ধ্যা দত্তের নাম শুনেছেন? না, আমিও আগে শুনিনি, মানে শোনার মতো প্রয়োজন হয়নি কখনো। যাকে খুব ভালো নামী ডাক্তার। পার্ক সার্কাসের ট্রাম ডিপোর কাছে আপনাকে কাল সকাল 8টায় যেতে হবে। আমাকে? হ্যাঁ, আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। খুব ভালো ব্যবহার। উনি অবশ্য... থেমে গেল জয়দীপ। বলুন। উনি মানে উনি বলছিলেন ইউরিন রিপোর্ট নিয়ে যেতে, কিন্তু কাল সকালের মধ্যে সেটা পাওয়া যাবে না বলে এমনিই যেতে বলেছেন। জামশেদপুর যাওয়ার আগে আমি ইউরিন এক্সামিন করিয়েছিলাম, দিদি করাতে বলেছিল। ও, তাহলে তো খুব ভালো হলো। আর হ্যাঁ, উনি বলেছেন রেসপন্সিবল কাউকে সঙ্গে নিয়ে যেতে। ঠিক আছে? আমি কাকে সঙ্গে নিয়ে যাব? কেউ নেই? যাকে বলবো সেই তো জেনে যাবে। ও, তাহলে? আমার যাওয়া হবে না। আপনি এতটা ভেবেছেন বলে ধন্যবাদ। স্বাতীলেখা কথা শেষ করা মাত্র লাইন কেটে গেল। জয়দীপ বুথের মালিককে কথাটা বলতেই লোকটা হাসল। কিছু করার নেই, ওইভাবেই অ্যাডজাস্ট করা আছে। দরকার হলে আবার ফোন করুন। দ্বিতীয়বার ফোন করে নতুন কি কথা বলবে সে? দাম মিটিয়ে দিয়ে হাঁটতে লাগলো জয়দীপ। স্বাতীলেখার জন্য খুব খারাপ লাগছিল তার। সত্যি তো, নিজের মাকেও কথাটা বলতে পারছে না ও। অথচ এইভাবে থাকলে বেশি দিন তো লুকিয়েও রাখা যাবে না। কফি হাউসে যেতেই অহনারা হৈ হৈ করে উঠল। কিন্তু জামশেদপুরে কোনো চাকরির চিঠি হোস্টেল থেকে যায়নি শুনে রজত গম্ভীর হলো। অহনা বলল, আশা করি তুই মুষড়ে পড়িসনি? না না। গুড। পৃথিবীতে কাজের অভাব নেই, ঠিক পেয়ে যাবি। আপাতত একটা মেসে উঠেছি, সুনীল দাই ঠিক করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলে গেল। রজত খুশি হলো। তার উপর কাল বড় কাগজে তার ইন্টারভিউ আছে জানার পর সে কফির অর্ডার দিল। রজত 2-3 দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে বাইরে চলে যাচ্ছে। এখন তার মন মেজাজ খুব ভালো। এই সময় স্বপ্নেন্দু এলো। স্বপ্নেন্দু একটু নাক উঁচু, রুচি বাগিস, রিসার্চ করছে। চেয়ারে বসে সে বলল, পাবলিক ইউরিনালের যেসব পোস্টার সাঁটা থাকে সেগুলো এখন কফি হাউসের দেয়ালে পড়ছে, অথচ কেউ প্রতিবাদ করছে না। আশ্চর্য। দেখতে দেখতে মানুষের চোখ শোয়া হয়ে গিয়েছে, অহনা বলল। রজত বলল, আমার তো চোখে পড়েনি। কি ধরনের পোস্টার? অহনা কাঁধ ঝাঁকালো। ওই যে ঋতুবন্ধের বিজ্ঞাপন। স্বপ্নেন্দু বলল, তোর মুখে এটা শুনতে আমার ভালো লাগছে না অহনা। অহনা বলল, ব্যাপারটা কি মেয়েলি গোপন ব্যাপার? ছেলেদের সামনে উচ্চারণ করা পাপ? এইসব বলে এতকাল মেয়েদের আরো অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে স্বপ্নেন্দু। অথচ এটা একটা শারীরিক সমস্যা ছাড়া আর কিচ্ছু নয়। সময় পাল্টাচ্ছে, অথচ তোরা পাল্টাচ্ছিস না। জয়দীপ শুনছিল। হঠাৎ তার মনে হলো স্বাতীলেখার প্রসঙ্গ টেনে আনলে কেমন হয়। সে বলল, এখন তো অ্যাবর্শনের বিজ্ঞাপন খোলাখুলি দেওয়া হয়। রজত বলল, ওটা তো আইনসম্মত হয়ে গিয়েছে, 1 ঘন্টায় মুক্তি। অহনা চোখ পাকালো। যা জানো না তা নিয়ে কথা বলো না। বাহ, আমি পোস্টারে পড়েছি। রজত প্রতিবাদ করল। আমার এক বৌদির 2টো বাচ্চা হওয়ার পর দুর্ঘটনা ঘটে যায়। ওরকম বিজ্ঞাপন দেখে দাদা বৌদিকে নিয়ে যান। যেভাবে কসাই ছাগল কাটে সেভাবে মেয়েদের একের পর এক বিছানায় শুইয়ে অ্যাবর্শন করা হয় সেখানে। কোনো রকম পরীক্ষার বালাই নেই। বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান করানো হয় না। পেশেন্ট চিৎকার করতে থাকে। বৌদি বাড়ি ফিরে আসার পর এমন অসুস্থ হয়ে পড়ে যে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। অহনা বলে, আইনসম্মত বলে মিনিমাম স্বাস্থ্যসম্মত পদ্ধতি নেওয়া হবে না? রাত 9টায় কফি হাউস থেকে বেরিয়ে স্বপ্নেন্দু চলে গেলে রজত বলল, তোকে একটা কথা বলার আছে জয়দীপ। এই অহনা, তুমি বলো। বাহ, তুমি নিজে বলতে পারছো না? অহনা মুখ ফেরালো। রজত বলল, মানে আমরা ঠিক করেছি বিয়ে করব।
কি? চমকে উঠল জয়দীপ। হ্যাঁ, চাকরিটা যখন পেয়ে গেলাম তখন। বুঝতেই পারছিস, কলকাতা ছেড়ে চলে যেতে হবে। তুই নিশ্চয়ই খুব খুশি হবি। হ্যাঁ, শিওর। কংগ্রাচুলেশনস। জয়দীপ তড়িঘড়ি বলল। অহনা ওর হাত ধরল। থ্যাংক ইউ। আজ বিপরীত দিকে হাঁটা। জয়দীপ একা হাঁটতে হাঁটতে মাথা নাড়ল। অহনা কখন প্রেম করল রজতের সঙ্গে? এতগুলো বছর একসঙ্গে থেকেও সে কখনো টের পায়নি। নাকি রজত চাকরি পেয়েছে বলে অহনা এই সিদ্ধান্ত নিল? একটা চাকরি সম্পর্ককে অন্য চেহারা দিল। জয়দীপের ক্রমশ মনে হলো ঠিক হয়েছে, ওদের বেশ মানাবে। অহনা সম্পর্কে তার মনে কোনো দুর্বলতা ছিল না যখন, তখন সে কেন ওদের নিয়ে ভাবছে? সূর্য সেন স্ট্রিটে ঢুকেই পোস্টারটা দেখতে পেল। গর্ভপাত। সঙ্গে সঙ্গে অহনার বৌদির কথা মনে এলো। স্বাতীলেখা যদি এইসব পোস্টার দেখে এদের কাছে চলে যায়, লাইনে দাঁড়ানো ছাগলের মতো তার উপর কসাইয়ের আক্রমণ হবে। যদি তার কপাল খুব ভালো না হয়, তাহলে বাড়ি ফেরার পর নার্সিংহোমে নিয়ে যাবে কে? জয়দীপের মনে হলো এটুকু সাহায্য ওর করাই উচিত। আর মনে হওয়া মাত্র টেলিফোন বুথে ঢুকে বোতাম টিপল সে। দুবার রিং হতেই ওপাশে কেউ রিসিভার তুলল। হ্যালো, স্বাতীলেখা আছে? কে বলছেন? আমি জয়দীপ। জয়দীপ, তুমি কি ওর সঙ্গে দিল্লি থেকে এসেছিলে? হ্যাঁ। ও, ভালো আছো তো? আমি ওর মা। ধরো, ডেকে দিচ্ছি। সহজ গলা মহিলার। জয়দীপের খুব ভালো লাগলো। বেশ স্বচ্ছ ব্যবহার ভদ্রমহিলার। স্বাতীলেখার রিসিভার তুলল। হ্যাঁ। কাল সকালে বেরোনো যাবে? আমি ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি। সকাল 8টায় যেতে হবে। আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমি পার্ক সার্কাসের গোল মোড়ে থাকবো। তার চেয়ে বেগবাগানের মৌচাকের সামনে থাকলে ভালো হয়, ওটা আমি চিনি। আচ্ছা। খুব হালকা লাগলো রিসিভার নামিয়ে রাখার পর রাস্তায় হাঁটার সময়। যেন কোনো পবিত্র কাজ করছে সে, এমন অনুভূতি হচ্ছিল। মেসের দরজায় দাঁড়িয়েছিলেন শান্তিবাবু। দেখা মাত্র বললেন, আরে মশাই, এত দেরি করতে হয়? ডিনারের সময় তো প্রায় শেষ। আজ প্রথম দিন বলে। যাকগে, জামা প্যান্ট পরে ছাড়বেন, খেতে বসে যান। টাইম পেরিয়ে গেলে এরা ডিউটি করবে না। অতএব খাওয়ার ঘরে ঢুকল সে। ধোয়া মোছা হয়ে গিয়েছে, বিশ্রী এঁটো গন্ধ বাতাসে। ওকে দেখে একজন এগিয়ে এলো। আপনি নতুন বাবু? হ্যাঁ। এখন থেকে একটু তাড়াতাড়ি আসবেন বাবু। আপনি ঘরে যান, ঘরে খাবার দেওয়ার নিয়ম নেই, কিন্তু প্রথম দিন বলে দিচ্ছি, এখানে বসতে পারবেন না। ঘরের দরজার দিকে এগোতেই গান কানে এলো। রবীন্দ্রসঙ্গীত। দরজায় পৌঁছে সে দৃশ্যটি দেখতে পেল। তক্তপোশের ওপর বাবু হয়ে বসে আছেন ভদ্রলোক, সোজা হয়ে, চোখ বন্ধ। বেশ আবেগ নিয়ে গাইছেন, ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়। গলাখানা আগেকার দিনের গায়কদের মতো। সাইগলের গান শুনেছিল জয়দীপ, অনেকটা মিল আছে। কিন্তু সে যে ঘরে ঢুকলো ভদ্রলোক তার লক্ষ্যই করলেন না। জামা প্যান্ট পাল্টে হাত মুখ ধুয়ে ঘরে ফিরে এসে জয়দীপ শুনল দ্বিতীয় গান শুরু হয়ে গেছে। এই কথাটি মনে রেখো। ঠাকুর এসে জয়দীপের টেবিলে খাবারের থালা আর জলের গ্লাস রেখে গেল। গান শুনতে শুনতে খেয়ে নিল জয়দীপ, এবং তখনই খেয়াল হলো অনেকক্ষণ অভুক্ত ছিল সে, আর তাই এই খাবার অমৃত লাগছে। থালা গ্লাস নিয়ে উঠে দাঁড়াতেই জয়দীপ শুনল, 1 মিনিট। সে দেখল ভদ্রলোক আঙুল তুলে দাঁড়াতে বলছেন। ভদ্রলোক তক্তপোশ থেকে নেমে দরজার কাছে গিয়ে চিৎকার করতে লাগলেন, শান্তি, ও শান্তি। শান্তিবাবুর গলা পাওয়া গেল। কি হলো? শোয়ার ঘরে খাবার সার্ভ করা হয়েছে, এটা বেআইনি, আমি জবাব চাই। আরে বিমলেশ দা, উনি নতুন এসেছেন। নতুনদের ক্ষেত্রে কি নিয়ম আলাদা? তা নয়, কনসিডার করো অন্তত আজকের জন্যে। নো, নেভার। আমি প্রতিবাদপত্র লিখব। সেটা উনিও লিখতে পারেন। তুমি যে রাত 10টা পর্যন্ত ওকে ডিস্টার্ব করে গান গাইছো। গান শুনে ডিস্টার্বড হচ্ছে? হ্যাঁ। শান্তিবাবুকে দেখা যাচ্ছিল না। মেসের অন্য বোর্ডাররা বারান্দায় বেরিয়ে মজা দেখছিল। বিমলেশবাবু ঘুরে দাঁড়ালেন। আপনি গান ভালোবাসেন না? নিশ্চয়ই বাসি, জয়দীপ জবাব দিল।
তাহলে শান্তির ওই ২ নম্বরি খাবার আর রবীন্দ্রনাথের গান কোনটা বড় আপনার কাছে? আমার খুব খিদে পেয়েছিল, তাই খাবারটাই দরকার ছিল। চোখ পাকিয়ে একবার জয়দীপকে দেখে ভদ্রলোক ঘরের ভেতর চলে গেলেন। হাত মুখ ধুয়ে এসে জয়দীপ দেখল বিমলেশ তার চোখ বন্ধ করে নিঃশব্দে ঠোঁট নেড়ে যাচ্ছেন বসে বসে। ঠোঁট নাড়া দেখে বোঝা গেল উনি গান গাইছেন। গান গাইছেন শব্দ না করে। আর একটু দেখার পর সে বলল, আলো আমার আলো? কারেক্ট। ঘুমানোর আগে 10টা গান না গাইলে ঘুম আসবে না। কোটা শেষ করছি। আপনি জোরেই গান। না না, কেউ কমপ্লেন করুক আমি চাই না। কেউ করবে না, অন্তত আমি তো নয়। আমার আবার একটু কমপ্লেন করার অভ্যেস আছে। এই শান্তির বিরুদ্ধে আমি ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে 8খানা চিঠি লিখেছি। এখন তো ম্যানেজ করার যুগ। শান্তি ঠিক প্রেসিডেন্টের সেক্রেটারিকে ম্যানেজ করে নিয়েছে। প্রিয় গান কি? সব গানই প্রিয়। একটা শর্তে গাইতে পারি, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। কেউ কথা বললেই মাথার ভেতরে ড্রাম বাজে আমার। মনে থাকবে? জয়দীপ মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু একটা কথা। আপনি কি করেন? বিমলেশবাবু গম্ভীর মুখে জয়দীপের দিকে তাকালেন। তারপর শুয়ে পড়লেন দেয়ালের দিকে মুখ ফিরিয়ে। জয়দীপ হেসে ফেলল। ভদ্রলোকের মাথায় কিঞ্চিত গোলমাল আছে। দীর্ঘকাল এই মেসে আছেন মানে অবিবাহিত হওয়াই স্বাভাবিক। দুপুরে ঘুমোচ্ছিলেন এবং বয়স আন্দাজ করলে মনে হয় যেখানে চাকরি করতেন সেখান থেকে অবসর নিতে হয়েছে। মনে হয় ভদ্রলোক খুব একলা। কলকাতায় এই ধরনের মেস না থাকলে এরা যে কোথায় যেতেন। স্নান সেরে সাত সকালে বেরিয়ে পড়তে হলো জয়দীপকে। বিমলেশবাবু ঘরে নেই। বেরোবার সময় শান্তিবাবু জিজ্ঞাসা করলেন, কি ঘুম হয়েছিল? হ্যাঁ। বিমলেশবাবু লোক মন্দ নন, মাথায় একটু। বিয়ে থা করেননি তো? বেকবাগানের দিকে যেতে যেতে জয়দীপের কথাটা মনে পাক খাচ্ছিল। বিয়ে থা না করলে বেশি বয়সে ওরকম হয় নাকি? তাহলে তো বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন থেকে শুরু করে অনেকেরই ওই অবস্থা হতো। হয়তো প্রতিভা বা বিশেষ ক্ষমতা না থাকলে ওরকম হয়। 8টার অনেক আগেই মৌচাকের সামনে পৌঁছে গেল সে। এই এলাকাটা ঠিক বাঙালি পাড়া নয় বলে একদম ফাঁকা। স্বাতীলেখাকে নার্সিংহোমে পৌঁছে দিয়ে 10টার মধ্যে প্রেসে পৌঁছতে হবে তাকে। সুনীলদা অপেক্ষা করবেন। ঠিক 5 মিনিট আগে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। জয়দীপকে দেখে অল্প হাসল স্বাতীলেখা। আমি ভাবছিলাম আপনি যদি না আসেন। আপনার সব অনুরোধই তো আমি রাখছি। ট্যাক্সিওয়ালাকে ডিরেকশন দিল জয়দীপ। একবার এলেও স্মৃতি এখনো টাটকা রয়েছে। উনি কি জিজ্ঞাসা করবেন? আমাকে সেটা বলেননি, আর আমার কোনো অভিজ্ঞতাও নেই। আপনি কিরকম কাট কাট কথা বলছেন। আমি বুঝতে পারছি আমার জন্য আপনাকে খুব ঝামেলায় পড়তে হচ্ছে। আসলে এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। রিপোর্ট এনেছেন? হ্যাঁ। ব্যাগ থেকে একটা খাম বের করে এগিয়ে দিল স্বাতীলেখা। নিহাতি কৌতূহলে খামটা নিয়ে কাগজ বের করলো জয়দীপ। ইউরিন রিপোর্ট। প্রেগনেন্সি টেস্ট বলছে পজিটিভ। খামটা ফিরিয়ে দিয়ে ওর মনে হলো অনেক স্বামী স্ত্রীর কাছে যে রিপোর্ট স্বপ্নের চেয়েও দামি, তাই কারো কারো ক্ষেত্রে অভিশাপ হয়ে আসে। নার্সিংহোমে ঢুকে ডক্টর সন্ধ্যা দত্তের চেম্বারের বাইরে পৌঁছে অপেক্ষা করলো জয়দীপ। আপনি ভেতরে যান, আমি এখানে অপেক্ষা করছি। এখানেই বসুন না। অপেক্ষা গৃহটিতে কেউ নেই। একজন আয়াগোছের মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? না হলে দিদি দেখবেন না। জয়দীপ বলল, উনি আসতে বলেছিলেন। মহিলা স্বাতীলেখাকে বলল, ও, তাহলে আপনি আসুন। স্বাতীলেখা কেমন অসহায় চোখে জয়দীপের দিকে তাকিয়ে মহিলাকে অনুসরণ করল। শূন্য ঘরে বসে থাকতে থাকতে জয়দীপের মনে হলো এখন যদি পায়ে পায়ে সে চলে যায় তাহলে কেউ টের পাবে না। স্বাতীলেখাকে একটা ভালো জায়গায় সে পৌঁছে দিয়েছে। এবার ও বুঝে নিক। এখানে বসে থাকা মানে আরো জড়িয়ে পড়া। আমার খুব অল্প চেনা এক মহিলা গর্ভবতী হয়েছেন এবং তার অ্যাবর্শন করাতে আমি নার্সিং হোমে নিয়ে এসেছি। এ কথা কেউ বিশ্বাস করবে? এমনকি অহনাও? অহনার নাম মনে আসতেই আজ খুব খারাপ লাগলো। ও যে রজতকে ভালোবাসছে একটা ইঙ্গিতও দেওয়ার প্রয়োজন মনে করেনি। আপনাকে ভেতরে ডাকছেন। জয়দীপ দেখলো আয়া সামনে দাঁড়িয়ে আছে। এখন আর চলে যাওয়া যায় না। জয়দীপ কয়েক পা এগিয়ে পর্দা সরিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল
স্বাতীলেখা টেবিলের ওপাশে মাথা নিচু করে বসে আছে। টেবিলের ওপাশে একজন প্রৌঢ়া মহিলা কিছু লিখছেন। বসুন। ভদ্রমহিলা তাকালেন না। ইনি ডক্টর সন্ধ্যা দত্ত। জয়দীপ বসল। আপনি ওর কে হন? আত্মীয়? না মানে? বুঝতে পেরেছি, কাল আপনিই ফোন করেছিলেন। হ্যাঁ। বিয়ে করতে দেরি করছেন কেন? চাকরি করেন না? হ্যাঁ। দেখুন ভাই, আপনাদের বয়স কম। আমার ব্যক্তিগত মত হলো প্রথম ইস্যুকে রেখে দেওয়া উচিত। এরপর থেকে কশাস হবেন। ডক্টর দত্ত বললেন। আমার পক্ষে সম্ভব নয়, নিচু গলায় বলল স্বাতীলেখা। সেটা বুঝতে পারছি, কিন্তু এখন এ নিয়ে কে মাথা ঘামায়? যাকে, আপনারা দুজনেই যদি অ্যাবর্শন চান তাহলে শুনুন। এমনিতেই বেশ দেরি হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আর 15 দিন বাদে হলে আমি করতেই চাইতাম না। যদি আজ করাতে পারেন তাহলে আজই করান। আজ? জয়দীপ হতভম্ব। বললাম তো বেশ দেরি হয়ে গেছে। একটার সময় আমার একটা সিজারিয়ান আছে। তার আগে ধরুন 12টা নাগাদ হতে পারে। তারপর? জয়দীপ সোজা হলো। তারপর আবার কি? অ্যানেস্থেসিয়ার ঘোর কাটলে বিকেলে ওকে নিয়ে যাবেন। জয়দীপ বিব্রত চোখে স্বাতীলেখার দিকে তাকালো। ডক্টর সন্ধ্যা দত্ত বললেন, আজ অসুবিধা থাকলে দিন 4 অপেক্ষা করতে হবে। যদি আমার জন্য অপেক্ষা করতে চান, আমি কাল বাইরে যাচ্ছি। স্বাতীলেখা জয়দীপের মুখের দিকে তাকালো। তার ঠোঁটে দাঁত পড়ল। মাথা নেড়ে হ্যাঁ বলল। জয়দীপ বলল, দেখুন, কোনো কমপ্লিকেশন হবে না তো? ডক্টর হেসে ফেললেন। যারা এই ব্যাপারে ফোরকাস্ট করেন তারা নমস্য। আমি শুধু বলতে পারি পুরো ব্যাপারটা না হয়ে যাওয়া পর্যন্ত প্রেডিক্ট করা উচিত নয়। আর এখনো যখন রাজি হয়েছি তখন ডাক্তারি শাস্ত্রের বাইরে আমি যাচ্ছি না। স্বাতীলেখা নিচু গলায় বলল, আমি আজই রাজি। বেশ, তাহলে মিনিট 10 বাদে অফিসে গিয়ে খোঁজ করে জেনে নেবেন কি কি করতে হবে। ওকে? এখানে কত দিতে হবে? স্বাতীলেখা জানতে চাইল। নাথিং, আসুন আপনারা। বাইরে বেরিয়ে আসা মাত্র জয়দীপ বলল, এই ভদ্রমহিলার সুনাম আছে, অহনা বলেছিল। অহনাকে? আমাদের বন্ধু, একসঙ্গে পড়তাম। বিশেষ বন্ধু? হ্যাঁ, না না, যা ভাবছেন তা নয়। ও রজতকে বিয়ে করতে যাচ্ছে। যাকে, ডক্টর দত্তের উপর ভরসা রাখুন, কোনো প্রবলেম হবে না। সকালে চা খেয়েছেন? না। চলুন চা খেয়ে আসি। নার্সিংহোমের গায়েই ভাঁড়ের চায়ের দোকান পেয়ে গেল ওরা। 2টো বিস্কুট আর চা নিয়ে ওরা চুপচাপ খাচ্ছিল। ঘড়ি দেখল জয়দীপ। আপনার তাড়া আছে? স্বাতীলেখা জিজ্ঞাসা করল। হ্যাঁ, এখনো সময় আছে। আর্মহার্স্ট স্ট্রিটে যেতে হবে, একটা চাকরির ব্যাপারে। ও। জয়দীপের খুব খারাপ লাগছিল। একটা মেয়ে একটা অপারেশন থিয়েটারে যাবে, যদি কিছু হয়। অবশ্য যদি কিছু হয়ে যায় তাহলে কেউ কিছু করতে পারবে না। তবু একজন সঙ্গে আছে জানা থাকলে মনের জোর বাড়ে। এটা এমন একটা ব্যাপার কাউকে সঙ্গে আনতে পারেনি স্বাতীলেখা। তার মনে হলো হইচই করে ব্যাপারটাকে স্বাভাবিক করে দেওয়াই ভালো। চায়ের দাম মিটিয়ে সে বলল, চলুন, 10 মিনিট হয়ে গিয়েছে, অফিসে যাওয়া যাক। দোতলার অফিসে এক বৃদ্ধ বসেছিলেন। নাম জিজ্ঞাসা করে বললেন, শুধু ইউরিন টেস্ট করিয়েছেন? ব্লাড রিপোর্ট নেই? না। মুশকিলে ফেললেন। এই সময় ইন্টারকম আওয়াজ করতে রিসিভার তুলে কথা বললেন তিনি। সেটা নামিয়ে রেখে বললেন, ডক্টর দত্ত বলেছেন আপনাকে এখনই ভর্তি হয়ে যেতে। 12টার সময় অ্যানাস্থেটিক পাওয়া যাবে না। উনি এখন আসতে পারেন আর আসবেন 1টার সময়। নিন, এই ফর্মটা ভর্তি করে দিন। বৃদ্ধ একটা ফর্ম এগিয়ে দিল জয়দীপের সামনে, সঙ্গে কলম। জয়দীপ ফর্মটা নিয়ে একটু সরে এসে পড়ল। নাম, বয়স, ঠিকানা ইত্যাদির পর লিখতে হবে সম্পর্ক কি, এবং তলায় স্বামী বা গার্জেনের সই যিনি অপারেশনের অনুমতি দিচ্ছেন। সে স্বাতীলেখার দিকে তাকালো। স্বাতীলেখা এর মধ্যেই পড়েছে ফর্মটা। বলল, চলুন। সে কি, করাবেন না? কি করে হবে? আপনাকে আমি সই করতে বলতে পারি না। তা তো ঠিকই। আমার যা হয় হবে, চলুন। জয়দীপ দেখল বৃদ্ধ তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ কিরকম বিশ্রী লাগলো ওর। সে ফর্মটি ভরতে লাগলো। জিজ্ঞাসা করলো, বয়স কি লিখব? 22। ঠিকানাটা বলুন। স্বাতীলেখার বলা ঠিকানা লিখল জয়দীপ। সম্পর্কের জায়গাটিতে কলম না ছুঁয়ে নিচে নাম সই করে দিল সে একটানে। ফর্ম নিয়ে বৃদ্ধ বললেন,
রিলেশন? বন্ধু লেখা যাবে? জয়দীপ জিজ্ঞাসা করল। আপনারা স্বামী স্ত্রী হননি এখনো? মুশকিল। আরে মশাই, যা হোক একটা কিছু লিখে দিন না। এখানে কে দেখতে যাচ্ছে? কেউ যখন দেখবে না তখন বন্ধুই লিখুন। স্বামী, দাদা, বাবা, কাকা, মামা, এরকম কিছু লেখা নিয়ম। থাক, পরে গোলমাল যদি কিছু হয় তখন বসিয়ে দেব। মোটামুটি 5,500 পড়বে। টাকা রেডি আছে? জয়দীপ কিছু বলার আগেই সাথীলেখা বলল, হ্যাঁ। ব্যাগ খুলল সে। 1,000 জমা দিন। টাকা নিয়ে রসিদ দিয়ে ভদ্রলোক একজন নার্সকে ডাকলেন। ডক্টর দত্তর কেস নিয়ে যান, 9টার মধ্যে রেডি করতে বলেছেন। 9টা বাজতে এখনো মিনিট 10 দেরি। জয়দীপ একটু সরে দাঁড়িয়েছিল। সাথীলেখা কাছে এসে বলল, সই যখন করলেনই তখন স্মার্টলি মিথ্যে বলতে পারলেন না। শুনুন, আমি যাচ্ছি। যদি কিছু হয়ে যায় তাহলে মাকে খবরটা দেবেন। আপনার কাছে আমার ঋণ বেড়েই যাচ্ছে। ঠিক আছে। নার্স বলল, দিদি, ঘড়ি, আংটি, হার সবকিছু খুলে রেখে যান। ব্যাগটাও দিয়ে দিন। সাথীলেখা মাথা নেড়ে ওগুলো খুলে ব্যাগে ঢুকিয়ে জিজ্ঞাসা করল, কতক্ষণ লাগবে? কতক্ষণ আর? মিনিট 15। নার্স হাসল। সাথীলেখা ব্যাগ এগিয়ে ধরল জয়দীপের দিকে। আর কার কাছে রাখবো? এতে সব রইল। 10,000 নিয়ে এসেছিলাম। যদি ঘুরে এসে দেখেন আমি নেই তাহলে এটা থেকে পেমেন্ট করে দেবেন। ব্যাগটা জয়দীপের হাতে দিয়ে সাথীলেখা নার্সের সঙ্গে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ড সময় লাগলো ধাতস্থ হতে। এই ব্যাগের মধ্যে 9,000 টাকা আর সোনার গয়না রয়েছে। এগুলো নিয়ে সে কি করবে? কোথায় যাবে? মেয়েদের ব্যাগ সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া যায়? মহা ফাঁপড়ে পড়ল জয়দীপ। সে বৃদ্ধর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, পেমেন্ট কখন করতে হবে? যখন নিয়ে যাবেন, তবে ওটি থেকে বেডে না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি হঠাৎ রক্ত বা বিশেষ ওষুধের দরকার হয়ে পড়ে, ওয়েটিং রুমে বসতে পারেন। বৃদ্ধ হাত বাড়িয়ে ঘর দেখিয়ে দিল। এই ব্যাগটা রেখে দেওয়া যেতে পারে? না ভাই, এখানে লকার নেই। জয়দীপ ওয়েটিং রুমে গিয়ে বসল। এখান থেকে আর্মহার্স্ট স্ট্রিটে পৌঁছাতে বড়জোর আধা ঘন্টা লাগবে। কিন্তু যাবে কি করে সে? যদি অপারেশন চলার সময় রক্ত আনতে ওকে খোঁজে, অন্য কোনো জায়গা থেকে ওষুধ আনতেও বলতে পারে। কি করবে বুঝতে পারছিল না। হাতের ব্যাগটার দিকে তাকালো। দামি ব্যাগ। কত দাম কে জানে। ব্যাগের ভেতর কি আছে? মেয়েদের ব্যাগ খোলা উচিত নয় বলেছিল অহনা। অহনাটাও প্রেম করে ফেলল। কিন্তু কোন ভরসায় সাথীলেখা তার কাছে 9,000 টাকা রেখে গেল? সে যদি টাকাটা নিয়ে হাওয়া হয়ে যায় তাহলে কোনোদিন তাকে খুঁজে পাবে না সাথীলেখা। এই টাকাটা তার অনেক দিন আরামে চলে যেতে পারে। ঘড়ি দেখল সে। তারপর উসখুস করতে লাগলো। এই সময় সেই নার্স দরজায় এলো। আপনি তো জয়দীপ বাবু? হ্যাঁ। ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। টেডভ্যাক ইঞ্জেকশন দেয়া হয়ে গেছে। একটু পরেই অপারেশন আরম্ভ হবে। উনি বলেছেন যেখানে আপনার যাওয়ার কথা ছিল সেখান থেকে ঘুরে আসতে। আয়া হাসল। কিন্তু যদি কিছু লাগে সেটা আমরা ম্যানেজ করে নেব। দিদির সঙ্গে কথা বলে নিয়েছেন উনি। অনেক ধন্যবাদ। প্রায় লাফিয়ে রাস্তায় নামল সে। ট্যাক্সি নিয়ে সোজা আমহার্স্ট স্ট্রিটে চলে এলো জয়দীপ। কাঁটায় কাঁটায় 10টা। ট্যাক্সি ছাড়তেই সে সুনীলদার গাড়ি দেখতে পেল। সুনীলদা জানালায় মুখ এনে ডাকলেন, উঠে এসো। গাড়িতে উঠতেই সুনীলদা বললেন, এ কি, মেয়েদের ব্যাগ হাতে কেন? এটা মানে? ঠোঁট চাটল জয়দীপ। কাউকে উপহার দেবে? বিয়ে থা নাকি? শোনো, তুমি আজ বিকেলে মিস্টার সেনের সঙ্গে দেখা করবে, 4টে নাগাদ। তোমার সঙ্গে কথা বলার পর যদি তিনি ইমপ্রেসড হন তাহলে যা করতে হবে উনিই বলে দেবেন। 4টের সময়? হ্যাঁ, তার আগে উনি ফ্রি নন। ওর সঙ্গে আজ কথা হয়েছে আমার। ঠিক আছে, আপনার কাছে আমি কৃতজ্ঞ সুনীলদা। ধুর ধুর, এসব কিছুই নয়। আর হ্যাঁ, প্রেসে প্রুফ দেখতে হবে না তোমাকে। দেখব না? না। কোথায় নামবে? আপনি কোন দিকে যাচ্ছিলেন? ল্যান্সডাউনে। আমাকে বেগবাগানে নামিয়ে দেবেন। ঠিক আছে। ওখানে কি ব্যাপার? না, তোমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাই না আমি। দেখো জয়দীপ, তোমাকে আমার ভালো লেগেছিল। যে টাকা তোমাকে দিয়েছি তা আমার সাধ্যের বাইরে। শুধু প্রুফ দেখাতে কেউ এত টাকা দেয় না।
কিভাবে বন্ধ করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ না বলে কয়ে উধাও হয়ে তুমি আমাকে সুযোগটা করে দিলে। কিন্তু যেহেতু তোমাকে পছন্দ করি তাই এই চাকরিটা হোক আমি চাই। আন্ডারস্ট্যান্ড? জয়দীপ মাথা নাড়ল। বেকবাগানে তাকে নামিয়ে দিয়ে চলে গেলেন সুনীলদা। আজ বিকেল 4টের সময় তার ভাগ্য পরীক্ষা হবে। চাকরি যদি না হয় তাহলে ওই সামান্য কটা টাকা নিয়ে এই এত বড় শহরে সে কদিন লড়াই করতে পারে। সে ব্যাগটার দিকে তাকালো। 9,000 টাকা প্লাস সোনার গহনা। কিন্তু জয়দীপ নার্সিং হোমেই চলে এলো। বৃদ্ধ বসে আছেন শালগ্রাম শিলার মতো। কি জিজ্ঞাসা করবো ওকে? হয়ে গেছে? কি হয়েছে? মানুষের আদিম দুর্বলতার কারণে যে ভ্রূণ শরীরে এসে জুড়ে বসেছিল তাকে নির্মূল করা হয়ে গিয়েছে। প্রশ্ন করতে খারাপ লাগলো। ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। নার্সিংহোমে এখন বেশ কর্মব্যস্ততা রয়েছে। ঘরে ঘরে ধোয়াধুয়ির পাঠ চলছে। তাকে দেখে দুজন মহিলা অবাক চোখে তাকালো। একজন নার্স এগিয়ে এলো। কি চাই? স্বাতীলেখার অপারেশন হয়ে গিয়েছে। কি অপারেশন? সিজার? না, একটাই হবে। আপনি নিচে গিয়ে অপেক্ষা করুন। এখন ভিজিটরদের উপরে আসা নিষেধ। কঠোর গলায় বলল মেয়েটি। জয়দীপ মাথা নেড়ে নিচে নেমে যাচ্ছিল। এই সময় সকালের দেখা নার্সটি ওকে দেখতে পেয়ে এগিয়ে এলো। পেশেন্টকে কেবিনে দেয়া হয়েছে, 4 নম্বর কেবিন, ওখানে যেতে পারেন। জয়দীপ নিচে নেমে এলো। বাঁ দিকের প্যাসেজ ধরে এগোতে আরেকজন নার্সকে দেখতে পেল সে। বিনীতভাবে জিজ্ঞাসা করলো, 4 নম্বর কেবিনে যেতে পারি? নার্স বলল, একটু দাঁড়ান। পর্দা সরিয়ে ভিতরে ঢুকে গেল সে। জয়দীপের মনে হলো অনন্তকাল সে অপেক্ষা করছে। নার্স বেরিয়ে এসে অর্থপূর্ণ হাসি ঠোঁটে রেখে বলল, যেতে পারেন। পর্দা সরিয়ে উকি মারল জয়দীপ। সাদা বিছানায় মরার মতো পড়ে আছে স্বাতীলেখা। তার শরীর বুক পর্যন্ত কাপড়ে ঢাকা। চোখ আধ খোলা, কিন্তু সে কিছুই দেখছে না। বিছানার পাশে টুল টেনে নিয়ে বসল জয়দীপ। ব্যাগটাকে রেখে দিল ছোট্ট টেবিলের উপর। ওষুধের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে স্বাতীলেখা। পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। কিন্তু কতক্ষণে ওই ঘোর কেটে স্বাভাবিক হবে? যদি আজ ওর অবস্থা এরকমই থাকে তাহলে বাড়ি যাওয়ার কোনো সুযোগই নেই। সেক্ষেত্রে ওর মা? জয়দীপ চোখ বন্ধ করা মাত্র কানে এলো, হয়ে গেছে, হয়ে গেছে। সে দেখল স্বাতীলেখার চোখ খোলা, কিন্তু কণ্ঠস্বর খুব মিহি। এই গলায় কথা বলে না স্বাতীলেখা। সে চাপা গলায় বলল, হ্যাঁ। হয়ে গেছে? আবার জিজ্ঞাসা করল স্বাতীলেখা। হ্যাঁ। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল। ঘুমের গভীরে ডুবে গেল স্বাতীলেখা। যেন আলোর খবর নিয়ে আবার অন্ধকারে ফিরে গেল নিশ্চিন্ত হয়ে। এখন চোখ আধ বোঝা, ঠোঁট ঈষৎ ফাঁক, চিবুকে পৃথিবীর সমস্ত আদর একত্রিত। স্বাতীলেখাকে কি দারুণ সুন্দরী দেখাচ্ছে। প্রায় মিনিট 8 বাদে স্বাতীলেখা নড়ল। তার চোখ খুলল। হো আপনি? ধীরে ধীরে মাথা তোলার চেষ্টা করল সে, এবং সেই সরু গলা জিজ্ঞেস করল, হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। চোখ খুলে রাখার চেষ্টা করছে সে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন কোথায়? কেবিনে, বিছানায় শুয়ে আছেন। ও। আবার মাথা বালিশে নেমে এলো। চোখ বন্ধ হয়ে গেল। জয়দীপের মনে হলো এতক্ষণ যে কথাগুলো উচ্চারণ করলো স্বাতীলেখা, সেগুলো ও বলছে না। ভেতরের কোনো আরতি তাকে দিয়ে কথাগুলো উচ্চারণ করাচ্ছে, কিন্তু কোনো মানে ফিরিয়ে দিচ্ছে না। এই সময় পর্দা সরিয়ে ডক্টর দত্ত এলেন। জয়দীপ উঠে সরে দাঁড়াতে তিনি স্বাতীলেখার পালস দেখলেন। গালে আস্তে আস্তে আঘাত করে জিজ্ঞাসা করলেন, কি অসুবিধে হচ্ছে? হয়ে গেছে? সেই গলায় স্বাতীলেখা প্রশ্ন করল। হ্যাঁ, ইউ আর অল রাইট। এই একই প্রশ্ন বারংবার করছে ও। জয়দীপ না জানিয়ে পারল না। ও কি বলছে তা সে নিজেই জানে না। কোনো প্রবলেম নেই। মনে হয় ঘন্টা 2 পর ও বাড়ি যেতে পারবে। কমপ্লিকেশন কিছুই হবে না। হলে এখানে নিয়ে আসবেন। নইলে মাসখানেক বাদে এসে যেন চেক আপ করিয়ে নিয়ে যায়। প্রেসক্রিপশন লিখে দিয়েছি। ওষুধ আজ থেকেই চলবে। ডক্টর দত্ত কেবিন থেকে বেরিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচল জয়দীপ। ভদ্রমহিলা কোনো ব্যক্তিগত প্রশ্ন করেননি এই রক্ষে। মিনিট 5 বাদে আবার তন্দ্রাভাবটা সামান্য কাটল স্বাতীলেখার। হয়ে গেছে? ও শেষ হয়ে গেছে? অমিতাভদা, উহ, মাগো। প্রথম কথাগুলো মজা লাগলো, চমকে উঠল জয়দীপ।
এই অবস্থায় ঘোরের মধ্যে স্বাতীলেখা অমিতাভবাবুর নাম করছে কেন? জলের নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেমন হয়, ঠিক তেমন করছিল স্বাতীলেখা। অমিতাভদা, আমি যে আপনাকে ভালোবাসি না, কি করব মাগো? জয়দীপ উঠে দাঁড়ালো। তার ভয় হচ্ছিল স্বাতীলেখা এমন কিছু বলে ফেলবে যা তার শোনা উচিত নয়। এই সময় নার্স তাকে ডাকলো। শুনুন, আপনাকে অফিসে ডাকছে। মাথা নেড়ে জয়দীপ অনুসরণ করল। সেই বৃদ্ধ লোকটি বলল, পুরো জ্ঞান এখনই এসে যাবে। এই নিন বিল, 5,322 টাকা। যতক্ষণ ইচ্ছে এখন কেবিনে থাকতে পারেন। আর এই নিন ডক্টর দত্তর প্রেসক্রিপশন। বিলটা নিল জয়দীপ, কিন্তু তার মাথার ভেতর ঢাক বাজছিল, যেন সেই ঢাকের বলে অনেক খবর মিশেছিল। টাকা নিয়ে আসছি বলে জয়দীপ কেবিনে ফিরে এসে দেখল স্বাতীলেখা উঠে বসার চেষ্টা করছে। আমি কোথায়? কেবিনে। সব হয়ে গিয়েছে? চোখ বন্ধ হয়ে যাচ্ছিল আবার। হ্যাঁ, টাকা চাইছে। ব্যাগে আছে। অতএব ব্যাগ খুলতে হলো। সামনের চেন খুলতে গয়নাগুলো, পাশে কিছু লিপস্টিক আর রুমাল দেখতে পেল। দ্বিতীয় চেন টানতেই টাকার বান্ডেল চোখে পড়ল। সেটা একটা গার্টারে বাঁধা। বান্ডেলটা বের করতেই স্বাতীলেখা আবার শুয়ে পড়ল। ওর শরীরে ওষুধের সঙ্গে একটা লড়াই চলছে এবং ওষুধের প্রতিক্রিয়ায় জয়ী হচ্ছে। টাকা গুনতে গিয়ে একটা কাগজ দেখতে পেল সে, ভাঁজ করা, গার্টারের নিচে আটকানো। সেটা আলাদা সরিয়ে 5,330 টাকা বের করে নিয়ে বৃদ্ধ ভদ্রলোককে দিয়ে এলো সে। ভদ্রলোক 8 টাকা ফেরত দিয়ে রসিদ দিলেন। কেবিনে ফিরে এসে বাকি টাকা ব্যাগে ঢোকাতে গিয়ে ভাঁজ করা কাগজটার দিকে নজর গেল। স্বাতীলেখা এখন মরার মতো ঘুমোচ্ছে। কিন্তু কিন্তু করেও শেষ পর্যন্ত ভাঁজটা খুলল জয়দীপ। সুন্দর হাতের লেখা ইংরেজিতে চিঠি। উপরে লেখা, টু হুম ইট মে বি কনসার্নড। তারপর শুরু এইভাবে, 3 মাস আগে আমি একটি ভুল করেছিলাম। আমি যাকে ভালোবেসেছিলাম তার সম্পর্কে কিছুই জানতাম না, জানার প্রয়োজনও মনে করিনি। ও বাঙালি নয় জেনেও আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু শুধু ভালোবাসার জন্যে আমি ভুলটা করিনি। এটা চিঠি নয়, এটা আমার বিবৃতি। আজ আমি ডাক্তারের কাছে যাচ্ছি। কাল সারা রাত আমার চোখে ঘুম আসেনি। কিভাবে রাত ফুরিয়ে দিন আসে সেটা দেখলাম, কিন্তু আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারে। যদি হয় তাহলে আমার একটা কর্তব্য করে যাওয়া উচিত। শেষ দিন হওয়ার সম্ভাবনা এই কারণে যে সময়সীমার মধ্যে অ্যাবর্শন করানো উচিত, দিদি বলেছে আমি নাকি সেই সময়সীমা অতিক্রম করতে যাচ্ছি। বেঁচে থাকতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু দুটো পাপ বোধ আমাকে ছিবড়ে করে ফেলছে। অ্যাবর্শন করাতে গিয়ে যদি আমি মারা যাই, অনেকেই তো তা যায়, তাহলে আর কি করা যাবে? কিন্তু জয়দীপের যেন কোনো ক্ষতি না হয়, তাই এই বিবৃতি। জামশেদপুরে আমি যেতে চাইনি, দিদি যেতে বাধ্য করেছিল। সেখানে জয়দীপের সঙ্গে যখন পরিচয় হলো, তখন মনে হলো আর একটা লোভী মুখোশ পরে এসেছে। ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কারণ আমি জানতাম যে উপকারও করেছে, তার বিনিময়ে টাকা নিচ্ছে। বিজয় আমার স্বপ্নভঙ্গ করলেও খুব কষ্ট পাইনি। ওর সন্তান শরীরে নিয়েও বলেছি, ব্যাপারটা ওই রকম হবে আমি আশঙ্কা করেছিলাম। 6 মাসের পরিচয়ে 3য় দিন থেকে যে আমাকে গেস্ট হাউসে নিয়ে যেতে চেয়েছে এবং আমি যাইনি, তার ওই পরিবর্তন এবং রূপ আমাকে তেমন চমকে দেয়নি। আমি কষ্ট পেয়েছিলাম, তারপর ভয় হলো। সেই ভয়ের জন্যই ট্রেনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এসেছে তাকে রেখে দেব। দিল্লিতে যাওয়ার পর একটু একটু করে বুঝলাম জয়দীপ জটিল নয়। দিদি আমাকে নিয়ে যেতে চেয়েছিল দিল্লির নার্সিং হোমে, কিন্তু জামশেদপুর থেকে যেদিন আচমকা ফিরে আসতে হলো, সেদিন ঝাড়গ্রাম স্টেশনে একা পেয়ে আমাকে হঠাৎ প্রশ্ন করেছিল, তোর সঙ্গে অমিতাভর শেষ দেখা কবে হয়েছে? এই প্রশ্নটা আমাকে কাঁপিয়ে দিয়েছে। যখন বিজয় অস্বীকার করলো, তখন দিদির কি সন্দেহ হয়েছে এই ব্যাপারটা অমিতাভর দান? সেই কারণেই দিদির সাহায্য না নিয়ে চলে এসেছিলাম কলকাতায়। এসেছিলাম জয়দীপের সাহায্য নিয়ে। এই যে ও ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে যেতে চেয়েছে, এটা কেউ তো আমার জন্য করবে না। তাই যে মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আমার কর্তব্য আছে। আমার যদি অ্যাবর্শন করাতে গিয়ে মৃত্যু হয়, তাহলে যেন জয়দীপকে কোনোভাবেই দায়ী না করা হয়। অমিতাভদা নিখোঁজ হয়েছিলেন 3 মাস আগে। দিদির সঙ্গে ওর সম্পর্ক যে খারাপ হয়েছিল, সে কথা দিদি কোনোদিন বলেনি।
কিন্তু সুযোগ পেলেই অমিতাভদা আমাকে বলতো, তাই এসটিডি করেই হোক বা কলকাতায় এসে সামনাসামনিই হোক। এটা শুরু হয়েছিল মাস কয়েক আগে। তখন আমার সঙ্গে বিজয়ের আলাপ হয়েছে। হঠাৎ অনেক রাত্রে ফোন করে অমিতাভদা প্রায় প্রেম নিবেদন করে বসল। বলল দিদি ওর জীবন ছারখার করে দিয়েছে। দিদির স্বভাব এবং চরিত্রের সঙ্গে ওর একটুও বনছে না, কিন্তু আমাকে ওর খুব ভালো লাগে। আমার টাইপ ওর খুব পছন্দ। আমি অনেক আপত্তি করেছি, রাগ করেছি, কিন্তু অমিতাভদাও শুনতে চায়নি। শেষে ফোন ধরা বন্ধ করে দিলাম। হঠাৎ নিখোঁজ হয়ে অমিতাভদা কলকাতায় চলে এলো। ওর নিখোঁজ হওয়ার খবর দিদির টেলিফোনে জেনেছিলাম। কলকাতার হোটেলে উঠে টেলিফোনে আমাকে না পেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে দেখা করলেন। বললেন আমাকে ছাড়া উনি বাঁচবেন না। আমাকে নিয়ে জীবন শুরু করতে বিদেশে চলে যেতে চান। আমি মানতে পারিনি। অমিতাভদাকে কোনোদিন ভালোবাসিনি। তাকে প্রশ্রয় দেব কেন? অথচ দিদিকে বা মাকে এসব জানাতে পারছিলাম না। ঠিক সেদিনই বিজয় আবার আবদার করলো গেস্ট হাউসে যাওয়ার জন্য। ভাবলাম সেটা করলে অমিতাভদাকে আরো দূরে সরিয়ে দেয়া যাবে। সরিয়ে দিলাম বটে, কিন্তু বিজয় আমার শরীরে ওর লোভের ফসল বুনে দিয়ে গেল। আমি জানি অমিতাভদা এই 3 মাস কলকাতায় ছিল। বিজয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আবিষ্কার নিশ্চয়ই করেছিল, আর তারপর থেকে নিশ্চয়ই ভয়ে ভয়ে রয়েছে। আমি যদি দিদিকে ওর চরিত্রের কথা প্রকাশ করে দেই, তাহলে পায়ের তলায় মাটি থাকবে না ওর। কিন্তু তারপরেও অমিতাভদা ফিরে যেতে পারত দিদির কাছে। কেন গেল না, এটা আমার কাছে এখনো রহস্য। আবার এও ঠিক, আমার মাঝে মাঝে মনে হয় দিদি অমিতাভদার মনের কথা জানে। দিদির কোনো বাচ্চা নেই। অমিতাভদা বলেছে বাচ্চা ওর কখনো হবে না। দিদির সঙ্গে দিল্লির নার্সিং হোমে গেলে সেখানকার ডাক্তার যদি চিরদিনের মতো আমাকেও নিষ্ফলা করে দেয়। এই ভয়ে আমি পালিয়ে এলাম। নিজের মায়ের পেটের বোনকেও আমি বিশ্বাস করতে পারিনি। এই হলো আমার কাহিনী। জয়দীপকে এত কথা বলার দরকার নেই। ওর সঙ্গে আমার কোনো মানসিক সম্পর্ক তৈরি হয়নি। একজন গর্ভবতী মহিলাকে কোনো বাঙালি যুবক কোন দুঃখে ভালোবাসতে যাবে? কিন্তু আমি বুঝতে পারছি না ও আমার জন্য এত করছে কেন। শুধু ভালো মানুষ বলে? তাই আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমার চারপাশে শুধু মুখোশ পরা মুখের মিছিল। জয়দীপ ব্যতিক্রম। ভোর হয়ে গেছে। জানি না ডাক্তার আর কতদিন আমাকে যন্ত্রণার মধ্যে রাখবেন, কিন্তু একজন স্বার্থহীন মানুষকে তো এই ডামাডোলে দেখতে পেলাম। স্বাতিলেখা ব্যানার্জি। বিবৃতি পড়া শেষ করে স্বাতিলেখার দিকে তাকালো জয়দীপ। হঠাৎ অপূর্ব এক আলো সে দেখতে পেল স্বাতিলেখার ঘুমন্ত চোখে মুখে। চুপচাপ বসে রইল সে। কতক্ষণ সে বসেছিল জানে না। সেই নার্স যে সকালে কথা বলেছিল সে এসে বলল, দাদা এভাবে কতক্ষণ বসে থাকবেন? খাওয়া দাওয়া করে আসুন। জয়দীপ বলল, ঠিক আছে। দিদির জন্য চিন্তা করার কিছু নেই, একটু বাদেই ঠিক হয়ে যাবেন। নার্স হাসল। ওটিতে যাওয়ার পর আপনার কথা বলছিল। ও জিজ্ঞাসা করছিল আপনি আপনার কাজে গিয়েছেন কিনা। জয়দীপ হাসল। নার্স চলে গেল। মিনিট 5 বাদে চোখ খুলল স্বাতিলেখা। চারপাশে তাকালো। এবার ধীরে ধীরে উঠে বসল। আপনি যাননি? গিয়েছিলাম, আবার 4টের সময় যেতে হবে। ও, খাওয়া দাওয়া করেননি? ঠিক আছে, শুনুন বিল পে করে দিয়েছি আপনার টাকা থেকে। আর এই হলো প্রেসক্রিপশন, 1 মাস ফলো করতে হবে। ওষুধ এনে দেব? না, সব হয়ে গেছে। হ্যাঁ, এ নিয়ে কতবার এক প্রশ্ন করলেন আপনি জানেন? তাই? শরীর কেমন লাগছে? ব্যথা লাগছে? না। ওরা কখন আমাকে ছাড়বে? যখন আপনি যেতে পারবেন। আমি এখনই পারবো। অসম্ভব। আপনার মুখে চোখে এখনো ঘুমের আমেজ আছে। এ সময় আয়া খাবারের ট্রে নিয়ে কেবিনে ঢুকলো। টেবিলে ট্রে রেখে সে বলল, খেয়ে নিন দিদি। আয়া চলে গেলে স্বাতিলেখা বলল, আমার খেতে ইচ্ছে করছে না। এ সময় আপনার খাওয়া উচিত। নিন, শুরু করুন। জয়দীপ সরে বসল। সত্যি বলছি, খাওয়ার কোনো ইচ্ছে নেই। কিছু পেটে যাওয়া উচিত। ইচ্ছের বিরুদ্ধে খাবার মুখে তুলল স্বাতিলেখা। আমার জন্য আপনারও খাওয়া হলো না। 2-3 টুকরো মুখে দিয়ে প্লেট সরিয়ে রাখলো স্বাতিলেখা। জল খেয়ে বলল, আমরা কিভাবে যাব? যেভাবে এসেছিলেন, ট্যাক্সিতে। তাহলে? জয়দীপ উঠল। স্বাতিলেখা আবার বালিশে মাথা রাখল।
কেবিনের বাইরে এসে ঘড়ি দেখল জয়দীপ। 4টে বাজতে অনেক দেরি। স্বাতীলেখা কোনো মতে ট্যাক্সিতে উঠতে পারে, কিন্তু ট্যাক্সি থেকে নেমে বাড়িতে ঢুকলে সবাই বুঝবে ও অসুস্থ। তার চেয়ে আরো খানিকটা ঘুমিয়ে নিলে হয়তো অবস্থা ভালো হবে। কথা বলার জন্য সে পর্দা সরাতেই দেখল স্বাতীলেখা আবার ঘুমিয়ে পড়েছে। তাহলে এতক্ষণ যা করলো তার জেদের বশেই। বাইরে বেরিয়ে এলো সে। একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে সেকা রুটি আর আলুর দমের অর্ডার দিয়ে প্রায় ছিঁড়ে যাওয়া খবরের কাগজটা টেনে নিল, কিন্তু খবর পড়ার আগ্রহ ছিল না। স্বাতীলেখা অমিতাভবাবুকে ঠেকাতে না পেরে ইচ্ছে করে অজয় ভার্মার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল। অজয় ভার্মা যে বিজয় গুপ্তা নাম দিয়ে ওর সঙ্গে ভাব জমিয়েছিল, তার একমাত্র লক্ষ্য ছিল ওকে উপভোগ করা। সেটা হয়ে যেতেই অজয় সরে গিয়েছিল। কিন্তু শুধু শ্যালিকার প্রেমে উন্মাদ হয়ে অমিতাভবাবু গৃহত্যাগ করে এভাবে আত্মগোপন করেছিলেন, নাকি প্রত্যাখ্যাত হওয়ার লজ্জা তাকে নিজের জায়গায় ফিরে যেতে বাধা দিয়েছিল? পত্রলেখা কি সব জানতেন? জেনে বোনকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে জামশেদপুরে নিয়ে গিয়েছিলেন। সেটা সম্ভব না হওয়ায় দিল্লিতে নিয়ে গিয়ে অ্যাবর্শনের সুযোগ নিয়ে স্বাতীলেখাকে চিরকালের জন্য নিষ্ফলা করে দিতেন। স্বাতীলেখা তো সেই সন্দেহ করেই পালিয়ে এলো। মানুষের মনে সব সময় কারণ ছাড়া সন্দেহ আসে না। অমিতাভ কি আবার তার স্ত্রীর কাছে ফিরে গেছেন? খাবার খেতে খেতে স্বাতীলেখার বিবৃতিটা মনে এলো। সে যাতে বিপদে না পড়ে তাই ওই লেখাটা লিখেছে স্বাতীলেখা। ও যদি মারা যেত তাহলে পুলিশ ওই বিবৃতি অনুযায়ী তাকে ছেড়ে দিত কিনা সেটা আলাদা কথা, কিন্তু সত্যি কথা বলার সাহস মেয়েটা যে দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ এক নতুন ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেল জয়দীপের মনে। 2টো নাগাদ সে নার্সিংহোমে ফিরে এসে দেখল স্বাতীলেখা তৈরি হয়ে বসে আছে। এর মধ্যে সে চুল আঁচড়ে নিয়েছে। শরীর অনেকটাই সুস্থ দেখাচ্ছে। কেবিনে ঢুকতেই সে জিজ্ঞাসা করল, সত্যি কথা শুনতে চাই, আপনার চাকরি হয়েছে? জয়দীপ হাসল। না, বিকেল 4টের সময় খবরের কাগজের অফিসে যেতে হবে। চলুন। চলুন, খবরের কাগজের চাকরি তাহলে আপনার হয়েই যাবে। বেরোবার আগে অফিসে জানিয়ে দিয়ে একটু অপেক্ষা করতে বলল জয়দীপ স্বাতীলেখাকে। রাস্তায় বেরোতেই ট্যাক্সি পেয়ে গেল সে। ওটাকে দাঁড় করিয়ে ফিরে এসে দেখল ডক্টর সন্ধ্যা দত্ত স্বাতীলেখার সঙ্গে কথা বলছেন। 2 দিন রেস্ট নেবেন ভাই, ঘরের বাইরে না যাওয়াই ভালো। যে ওষুধ দিয়েছি তা ফলো করবেন। আর হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, এরকম ভুল ভবিষ্যতে যেন আর না হয়। সত্যি বলছি, এসব করতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা। ট্যাক্সিতে উঠে স্বাতীলেখা পেছনের সিটে শরীরে এলিয়ে দিল। সে বেশ কাহিল হয়ে পড়েছিল এর মধ্যেই। তারপর বলল, আর আপনাকে অভিনয় করতে হবে না। অভিনয়? ওই যে আমার উপকার করতে আপনাকে যে ভূমিকায় ওরা ভেবে নিল, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। এর বেশি আর কি বলতে পারি? কিছুই বলতে হবে না আপনাকে। আপনার কাগজের অফিসটা কোন দিকে? কেন? আপনাকে পৌঁছে দিয়ে আসবো। পাগল, আপনি অসুস্থ, এখনই বাড়ি ফিরে রেস্ট নেবেন। তাহলে একটা অনুরোধ করব, খবরটা দেবেন? কি খবর? চাকরির? দূর, আমার যা কপাল। কিন্তু আমার মন বলছে হবেই, আমি প্রার্থনা করছি। মন বলছে? মন বললেই যদি হতো। কখনো কখনো হয়। দেখবেন এবার হবেই। আমার টেলিফোন নাম্বার মনে আছে? না থাকার তো কোনো কারণ নেই। ওহো, ওষুধ কিনলেন না? বাড়ি গিয়ে আনিয়ে নেব। ভুল করছেন। হয়তো ওইসব ওষুধ দেখে পাড়ার দোকানদার বুঝতে পারবে আপনার কি হয়েছে। ওহ, সত্যি আপনি এত ভাবতে পারেন? একটা ওষুধের দোকানের সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে প্রেসক্রিপশন চাইল জয়দীপ। স্বাতীলেখায় সেটার সঙ্গে বাকি টাকাটাও দিয়ে দিল। জয়দীপ কিছু না বলে ওষুধ কিনে নিয়ে এলো। 1 মাসের ওষুধের দাম 2730 টাকা। এই টাকাটা সে 1 মাসেও রোজগার করতে পারেনি। কাছাকাছি জায়গায় নেমে পড়ল জয়দীপ। আচ্ছা। স্বাতীলেখা কিছু বলতে গিয়ে সামলে নিল। তারপর বলল, খবরটা দেবেন তো? জয়দীপ হাসল। ট্যাক্সি বেরিয়ে গেল। খবরের কাগজের অফিসের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হলো, যাক, সবকিছু ভালোই ভালোই হয়ে গেল। কদিন একটা আবর্তে থাকার পর সে আবার নিজের জায়গায় ফিরে এলো। তফাৎ শুধু এখন আর প্রুফ দেখার চাকরিটাও নেই।
তারপরেই মনে হলো নার্সিংহোমে তার নাম সই করা ফর্মটা রয়ে গেছে, সব কিছুর সাক্ষী। থাক, সে আর ওটাকে কেয়ার করে না। জীবনে প্রথমবার কোনো মেয়ে তার জন্য প্রার্থনা করছে, প্রথমবার কারো মন তার জন্য ভালো চাইছে। ঠিক 4টের সময় খবরের কাগজের অফিসে পৌঁছে গেল জয়দীপ। রিসেপশনে সে বিশেষ ব্যক্তির নাম বলল, যার সঙ্গে সুনীলদা দেখা করতে বলেছেন। সাহিত্য এবং সংবাদের পাঠক হিসেবে বেশিরভাগ বাঙালি এর নামের সঙ্গে পরিচিত। রিসেপশনিস্ট জানালো ভদ্রলোক ঘরে নেই, অতএব অপেক্ষা করতে লাগলো। 5-10 করে 15 মিনিট কাটল। জয়দীপ আবার রিসেপশনিস্টকে অনুরোধ করলো। ভদ্রলোক একটা কার্ড বাড়িয়ে দিয়ে বললেন, যান, দোতলায় ওর ঘরে গিয়ে দেখে আসুন উনি আছেন কিনা। উনি আমাকে আসতে বলেছিলেন, জয়দীপ প্রতিবাদ করতে চাইল। তাই? তাহলে তো আরও যাওয়া উচিত। জয়দীপের রাগ হয়ে গেল। কার্ড নিয়ে গেটকিপারকে দেখিয়ে সে উপরে উঠল। দোতলাটি সাজানো, প্যাসেজের দুপাশে ঘর। একজন কর্মচারীকে সে জিজ্ঞাসা করতেই লোকটা মাথা নাড়ল। ওকে আজ পাবেন না, রাত 10টার পর ফিরে সম্পাদকীয় লিখবেন, তখন কারোর সঙ্গে কথা বলবেন না। উনি তাহলে আমাকে আসতে বলেছিলেন কেন? তাই নাকি? বলেই লোকটি পাল্টে গেল হঠাৎ। উনি এসেছেন। জয়দীপ দেখল ধুতি পাঞ্জাবি পাম্পশু পরা এক প্রবীণ সুদর্শন মানুষ হনহন করে লিফট থেকে নেমে এগিয়ে আসছেন। ওহে হলধর, এক ছোকরার আসার কথা আছে, কিন্তু আজ আমার কথা বলতে ইচ্ছে করছে না। যদি সে আসে তাহলে বলে দিও আগামীকাল দুপুর 2টোয় আসতে। উনি এসে গেছেন বাবু, এই তো। লোকটি দেখিয়ে দিল। ও তুমি? কে দিল আবার আঘাত গানটা শুনেছ? গুড। প্রথমবার কে দিয়েছিল? জয়দীপের খুব মজা লাগলো। এরকম অদ্ভুত ইন্টারভিউ কেউ কখনো করে? সে গম্ভীর গলায় বলল, ভালোবাসা। হ্যাঁ? সুনীলের লোক তুমি? ওকে আমি দাদা বলি। রবীন্দ্রনাথের কোনো গানের লাইন বললে গানটির প্রথম 4টে শব্দ বলতে পারবে? স্বয়ং রবীন্দ্রনাথও পারতেন না। কিন্তু আমি পারি। তোমার সঙ্গে কথা বলা যায়। আজ আমি ব্যস্ত। এখন বলা যেতে পারে ব্যস্ততা সরাতে আমি ব্যস্ত। কাল 2টোয় এসো। ভদ্রলোক চলে গেলেন। লোকটি দূরে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল। এবার এগিয়ে এসে বলল, কাল আসুন বাবু। আপনাকে ওর ভালো লেগেছে, নইলে 2-2টো প্রশ্ন করতেন না। মন খারাপ হয়ে গেল জয়দীপের। হলো না, চাকরিটা হলো না। এরকম খামখেয়ালি মানুষকে খুশি করার ক্ষমতা তার নেই। এক জীবনেও সে গীত বিতান মুখস্থ করতে পারবে না। আর সাংবাদিকতার চাকরির সঙ্গে গীত বিতানের সম্পর্ক কি? বাইরে বেরিয়ে এসে সে প্রথমে সুনীলদাকে ফোন করল। সব শুনে তিনি বললেন, আজ যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক তাদের অনেককেই তিনি ডেকে কাগজে চাকরি দিয়েছেন। আমি যোগাযোগ করিয়ে দিয়েছি, যদি তোমার না হয় তাহলে যেন তোমার ভাগ্য সহায় নেই। ভাগ্য আমার সহায় নেই। এই সরল সত্য জানার জন্যে কারো উপদেশ শোনার দরকার নেই। বিড়বিড় করল জয়দীপ রিসিভার রেখে। এই চাকরি তার হবে না। এমন মোহাম্মদ বিন তুগলককে খুশি করেছেন যেসব সাহিত্যিক তাদের প্রতিভা আছে, তার নেই। আগামীকাল এখানে আসার কোনো মানেই হয় না। অদ্ভুত হতাশা ক্রমশ আচ্ছন্ন করল জয়দীপকে। পুরোটা পথ সে হেঁটে ফিরে এলো মেসে। হাতে যা টাকা আছে তাতে কয়েক মাস থাকা যাবে এখানে। তারপর বিকেল পেরিয়ে ঘরে ঢুকতেই সে দেখল বিমলেশবাবু তক্তপোষে বসে গান গাইছেন। গান শেষ হতেই জয়দীপ জিজ্ঞাসা করল, আপনি শুধু রবীন্দ্রনাথের গান করেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের গান যেগুলো সাইগল আর পঙ্কজ মল্লিক রেকর্ড করেছেন সেগুলো আমি গাই। আপনার আপত্তি আছে? না। যদি থাকে তাহলে কমপ্লেন না করে বলুন, আমি গঙ্গার ধারে গিয়ে গেয়ে আসি। এটা আমার পুজো, বুঝলেন? না, কোথাও যেতে হবে না, আপনি যত ইচ্ছে গেয়ে যান। অনেক বেলায় ঘুম ভাঙল জয়দীপের। ভাঙতেই মনে হলো আজ ভদ্রলোক তাকে যেতে বলেছেন। অথচ সে নিশ্চিত গিয়ে কোনো লাভ হবে না। জয়দীপের খুব খারাপ লাগছিল। সকাল সকাল খেয়ে নিয়ে ভাবল সুনীলদার সঙ্গে দেখা করবে, কিন্তু সুনীলদার নিস্পৃহ কথাবার্তায় সেই উৎসাহে বাধা পড়ল। এবং তখন মনে হলো গতকাল সে স্বাতীলেখাকে ফোন করলে মহাভারত অশুদ্ধ হতো না। স্বাতীলেখা অনেক করে বলেছিল তার টেলিফোনের জন্য অপেক্ষা করবে। কাউকে অপেক্ষায় রাখা ঠিক নয়। সে মেস থেকে বেরিয়ে একটা টেলিফোন বুথে ঢুকল। হ্যালো, স্বাতীলেখার গলা। আমি জয়দীপ।
কি হলো, কাল টেলিফোন করলেন না কেন? ইচ্ছে করছিল না। ও, আমার চাকরি হয়নি। আপনি প্রার্থনা করা সত্ত্বেও হয়নি। কেন? কেন আবার? আমার কপালে নেই তাই? আপনি কোত্থেকে বলছেন? মির্জাপুর স্ট্রিটের একটা বুথ থেকে। আপনি দয়া করে মেট্রো সিনেমার সামনে আসবেন প্লিজ, এখনই। আমি রওনা হচ্ছি। টেলিফোন নামিয়ে রাখলো সাথীলেখা। একটু অবাক হলো জয়দীপ। কি জন্য এত তাড়াহুড়ো সাথীলেখার? তাছাড়া ও এখন মনে এবং শরীরে অসুস্থ। মেট্রোর সামনে না যাওয়াটা আরো খারাপ হবে। জয়দীপ মেট্রোর সামনে পৌঁছে দেখলো সাথীলেখা একটা ট্যাক্সিতে বসে আছে। সে কাছে যেতেই দরজা খুলে দিল। উঠুন। ট্যাক্সিতে উঠে জয়দীপ জিজ্ঞাসা করলো, কেমন আছেন এখন? আছি। কাল ওরা বলে দিল চাকরি হবে না। রবীন্দ্রনাথের গান কে দিল আঘাত, এ প্রথমবার কে আঘাত দিয়েছিল? যে কোনো লাইন বললে গানের মুখটা কি বলতে পারবেন আপনি? সাংবাদিকতার চাকরির সঙ্গে এইসব প্রশ্নের কোনো সম্পর্ক আছে? তবুও জবাব দিয়েছি। উনি আজ 2টোর সময় যেতে বলেছেন। অকারণ যাওয়া। কে জানে, আমি বিশ্বাস করেছিলাম আপনার চাকরি হবেই। কেন? জানি না। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন দিদি? আপনি ঘুরুন, যতক্ষণ পারেন ঘুরতে থাকুন। শুধু 2টো বাজার আগে এখানে চলে আসবেন। সাথীলেখা অদ্ভুত গলায় বলল, আপনি পাগল হয়ে যাচ্ছেন নাকি? মাঝে মাঝে পাগলামিটাই ঠিক মনে হয়। কাল রাত্রে দিদির ফোন এসেছিল। অমিতাভদা ফিরে গিয়েছে ওর কাছে। ভাগ্যবানরা চিরকালই ভাগ্যবান হয়। ট্যাক্সিটা ছুটছিল, উত্তর থেকে দক্ষিণে, আবার দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে উত্তরে। এই বিস্তৃত শহরের অনেক জায়গা যে ওদের দেখা নেই তা এখন ওরা বুঝতেই পারছিল না। মনে হচ্ছিল রাস্তাঘাট এক, মানুষজন এক, আর পুলিশ তো একই। সাথীলেখা হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আচ্ছা, এত যে মানুষ রাস্তায়, তাদের তো মাঝরাতে দেখা যায় না। এদের প্রত্যেকের একটা করে বিছানা আছে, একটা করে বালিশ। হয়তো আছে, হয়তো নেই। এদের প্রত্যেকের একটা করে মন আছে। নিশ্চয়ই। সেই মন দুঃখ পায়, সুখও পায়, তাই না? তাহলে আমি আপনি সুখ দুঃখ পাবো না কেন, তাই না? সাথীলেখা বলল, আর একটু এগিয়ে চলুন ভাই। তারপরে এক সময় গাড়ি দাঁড় করিয়ে বলল, 2টোর সময় যেতে বলেছিল না? আমি অপেক্ষায় আছি, আপনি ঘুরে আসুন। জয়দীপ বলল, আপনি অপেক্ষা করবেন মানে? অপেক্ষা করার অধিকার আমাকে দেবেন না? জয়দীপ অজান্তেই সাথীলেখার আঙুল স্পর্শ করল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল কাগজের অফিসের দিকে। এখন তাকে প্রবল আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। খুব শীঘ্রই আবার কোনো নতুন উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের জন্যে। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।